তুমি কি নগদান বইকে অনেক ভয় পাও? 3 ঘন্টা নগদান বই সমাধান করতে পারো না? পরীক্ষার কোশ্চেনে যদি নগদান বই আসে সেটা অ্যান্সার করে দিয়ে আসতে পারো না? কন্ট্রা সম্পর্কে যে তোমার কনফিউশন সেটা দূরই হচ্ছে না? যদি তোমার এরকম সমস্যা থেকে থাকে আর সেই সমস্যাগুলোর সমাধান চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নগদান বই। এই পুরো পর্বে আমি নগদান বইকে একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাবো, একদম বেসিক থেকে শুরু করে সেটা অঙ্কে কীভাবে প্রয়োগ করতে হবে তার পুরোটাই তোমরা পাবে এই ভিডিওতে। যদি তোমাদের নগদান বই সম্পর্কে কোনো দুর্বলতা থেকে থাকে, আমি আশা করি এই ভিডিওটা যদি তোমরা দেখো একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে হচ্ছে তোমাদের সব দুর্বলতাগুলো দূর হয়ে যাবে। আর এই ভিডিওটা খুব কষ্ট করে করা, কারণ হচ্ছে একটা পোস্টমর্টম ভিডিও করতে আমার অনেকক্ষণ সময় ব্যয় হয় আর অনেক কষ্ট হয়। তো আশা করি যে তোমরা ভিডিওটা কেটে কেটে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কি একদম ভালোভাবে বুঝতে পারবে। আর যদি একটু মাঝখান থেকে কেটে দাও, তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। তো যদি ভালোভাবে বুঝতে চাও, পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে কী কী আলোচনা করব সেটা একটু বলে নিই। এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে নগদান বই কাকে বলে সে সম্পর্কে আলোচনা, নগদান বই যে করবো এর প্রয়োজনীয়তাটা কী, নগদান বইয়ের প্রকারভেদগুলো এবং সেই প্রকারভেদগুলোর একদম বিশ্লেষণ আলোচনা। তাছাড়াও নগদান বই করতে গেলে আমাদের কী কী বেসিক জানতে হবে, তার মধ্যে মনে করো কিছু কিছু আছে কন্ট্রাএন্টি বা বার্তার তোমার থিমটা, তারপরে নগদান বইতে শুধু কি নগদ টাকায় আসে নাকি চেকটাও আসবে, এরকম বিভিন্ন প্রশ্নের সমাধান তুমি এই ভিডিওতে পাবে। আর এইসব কিছু বেসিকটা আলোচনা করা দেওয়ার পরে কিন্তু কিছু গাণিতিক সমস্যা খুব জটিল, মানে সহজ থেকে শুরু করে জটিল অঙ্কগুলোর সমাধান তোমরা পাবে এই ভিডিওতে। তো যদি নগদান বইতে একদম এক্সপার্ট হতে চাও, তাহলে এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো প্রথমেই আমরা জেনে নিই যে নগদান বই কাকে বলে। তো এখানে একটা সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞাটা কি লেখা আছে, বলা আছে যে বইতে কোনো প্রতিষ্ঠানের সমস্ত প্রকার নগদ লেনদেন, একটু খেয়াল করে দেখো, নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও প্রদানসমূহ তারিখের ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা হয়, তাকে কি বলে? নগদান বই বলে। এই যে সংজ্ঞাটা, এটা থেকে কিন্তু স্পষ্ট যে নগদান বইতে কোনগুলো আসবে, সকল প্রকারের নগদ লেনদেন। এখানে কিন্তু লেখা আছে যে সকল প্রকারের নগদ লেনদেন আসবে। আর নগদ লেনদেন বলতে কি, যে নগদের প্রাপ্তিগুলো আর নগদের প্রদানগুলা, অর্থাৎ কি দাঁড়ায়, যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত নগদ যে লেনদেন হবে, অর্থাৎ যে লেনদেনগুলো দ্বারা হয় প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তি অথবা নগদ অর্থ প্রদান হবে, সেগুলো কোথায় আমরা লিখব? নগদান বইতে লিখব। তো সংজ্ঞাটা কিন্তু আমরা জেনে নিলাম। প্রত্যেকটা টপিকেরই আমি যখনই তোমাদেরকে করাই, চেষ্টা করে ওই টপিকটার যদি অন্য কোনো সিনোনিম থাকে বা অন্য কোনো নাম থাকে, সেটা একটু তোমাদেরকে জানানোর জন্য। কেন জানাই? এর কারণ একটাই, যে কোশ্চেনে যদি একটু ঘুরিয়ে দেয় বা কেউ যদি তোমাকে একটু ঘুরিয়ে পিছিয়ে ওই জিনিসটা জিজ্ঞেস করে, টপিকটা জিজ্ঞেস করে, সেই ক্ষেত্রে যাতে তুমি কনফিউজ না হও। তাহলে নগদান বইয়ের আর কি নাম থাকতে পারে, অন্য কি নামে এটাকে ডাকা যেতে পারে? নগদান বইকে আরও 2টা নামে ডাকা যেতে পারে, সেটা কি জমা খরচের বই, আরেকটা প্রাপ্তি ও প্রদানের বই। আচ্ছা, কেন বলা হয় এই যে নগদান বই, এটা থেকে আমি কি বললাম যে নগদ টাকা রাখা, মানে নগদ টাকাটা প্রাপ্তি, প্রাপ্তি মানে কি, প্রতিষ্ঠানে যে নগদ টাকাটা জমা হচ্ছে সেটাকে বোঝায়। আবার প্রদানকে দিয়ে কি বোঝায়, মানে তুমি যে প্রদান করছো নগদ টাকা, এর মানে কি, এর মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা খরচ হয়ে যাচ্ছে। এর জন্য নগদান বইকে আবার একটা কি নামে ডাকা হয়? জমা আর খরচের বই। তাছাড়া একটা নাম কি বললাম? প্রাপ্তি ও প্রদানের বই। এটা তো সংজ্ঞার মধ্যে ক্লিয়ার যে নগদান বইতে সকল ধরনের নগদ অর্থ প্রাপ্তি ও প্রদানসমূহ লিপিবদ্ধ করা হয়, দ্যাটস ওয়াই এটাকে প্রাপ্তি ও প্রদান বইও বলা হয়ে থাকে। এখানে দেখো আরেকটা কথা লেখা আছে, সেটা কি ব্যাখ্যা সহ। এই কথাটা কেন লিখলাম এটা একটু ছোট্ট করে বলি। আচ্ছা, তো প্রত্যেকটা অঙ্করই যে অ্যাকাউন্টিং, এটা তো দিনে দিনে যেমন সব কিছুর আপডেট হয়, এরকম অঙ্কগুলোরও কিন্তু আপডেট হয়। তো সনাতন পদ্ধতি আছে, আধুনিক পদ্ধতি আছে। তো আগে যখন এই যে ব্যাখ্যা সহজকে লিখলাম, আগে যখন যে নগদান বই করা হতো, তখন কি করতে হতো, নগদান বইয়ে লিপিবদ্ধ করার সাথে সাথে, একটা লেনদেন লিপিবদ্ধ করার সাথে সাথে যাবতীয় যেমন ব্যাখ্যা লেখা হয় না, যে নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বা নিচে আমরা একটা ব্যাখ্যা দিতাম নগদে পণ্য বিক্রয়, ঠিক সেরকমই
যখন হচ্ছে নগদান বই করা হতো একটা এন্ট্রি দেওয়ার সাথে সাথে নিচে এটা ব্যাখ্যাটা দিতে হতো, এই কারণে এই সংজ্ঞার মধ্যে চলে এসেছে ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা হলো। তো এই জিনিসটা আমি কেন জানালাম, এটা যে তোমাদের জন্য যে খুব বেশি গুরুত্বপূর্ণ এমন না, এই জন্য জানালাম যে আমার চেষ্টাটা এটাই থাকে যারা আমার ক্লাসটা দেখবা তাদের জন্য বেসিকটা অনেক স্ট্রং থাকে, তোমরা যেন খুঁটিনাটি সব কিছু জানতে পারো। তো যাই হোক, আমরা কি কি জেনে নিলাম, নগদান বইটা কাকে বলে আর নগদান বইকে আর কি কি নামে ডাকা যায়। আচ্ছা, অনেক একটা গুরুত্বপূর্ণ লাইন আমি এখানে এটা লিখে রেখেছি, সেটা কি, নগদান বই হলো জাবেদা ও খতিয়ান উভয়ই। আচ্ছা, এটা কেন লিখলাম, এই যে একটু আগে কিন্তু আমি ব্যাখ্যা করলাম যে ব্যাখ্যা সহ কথাটা নগদান বইতে কেন লেখা হয়, ওই যে জাবেদার মতো ব্যাখ্যা দেওয়া হয়। তো সেরকমই এই যে নগদান বই জাবেদার মতো একটা কাজ করে। কি কাজ করে, জাবেদা বইকে কি বলা হয়, জাবেদা বইকে কিন্তু বলা হয় যে লেনদেনের প্রাথমিক বই। ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো ঘটে থাকে তার প্রাথমিক বই হচ্ছে জাবেদা। ঠিক তেমনিভাবে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ যে লেনদেনগুলো হয়ে থাকে তার প্রারম্ভিক বইটা হচ্ছে কি, নগদান বই। আবার কি বললাম, ওই আরেকটা মিল ব্যাখ্যা দিতে হয়। আর খতিয়ান কেন বলা হয়, খতিয়ান এ কারণে বলা হয়, আমাদের খতিয়ানের যে টি ছকটা আছে, টি ছকটাতে তোমরা কি করো, যে দুইটা সাইড থাকে, ডেবিট সাইড আর হচ্ছে ক্রেডিট সাইড। তো সেরকমই নগদান বইতেও কি থাকবে, দুইটা ভাগ থাকে, একটা থাকবে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। যখন আমি নগদে টাকাগুলো পাবো তখন আমরা ডেবিট সাইডে লিখবো, নগদে টাকাগুলো দিব তখন আমরা ক্রেডিট সাইডে লিখবো। এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার তখনই হবে যখন হচ্ছে গিয়ে আমি অঙ্কগুলো করে দেখাবো। তাহলে মূল কথাটা কি দাঁড়ায় যে নগদান বইটা হচ্ছে হিসাবে যে প্রাথমিক বই জাবেদা আর হচ্ছে সকল বইয়ের রাজা যেটাকে বলা হয় খতিয়ান, দুইটার মতো একটু বিহেভ করে, দুইটার মতোই বৈশিষ্ট্য নগদান বইয়ের মধ্যে বিদ্যমান। দ্যাটস ওয়াই নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয়ে থাকে। এই জিনিসটা এর জন্যই বলা যাতে তোমাদের জানা থাকে, আর এটা জানা থাকা মানে তোমার বেসিকটা স্ট্রং থাকা। আচ্ছা, এখন হচ্ছে আমরা জেনে নিলাম যে এটা কেন বলে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে নগদান বই যে ব্যবসা প্রতিষ্ঠানে করতেছে, আমরা যে নগদান বই শিখবো এটার প্রয়োজনীয়তা কি, এটা তো মাথায় কোশ্চেন আসেই। যে কোনো অঙ্ক বা যে কোনো কিছু আমরা যখনই করতে যাই এটা আমরা একটু কারণটা জানতে চাই, যে কারণটা কি, এটা কেন করব। তো এটার কারণটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি, একটু পড়ি। দেখো, এখানে প্রথমে যে কারণটা আমি লিখছি সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা। একদম মেইন কারণ যেটা, একদম মেইন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা। আচ্ছা, নগদান বইতে কি করা হয় আমি বলেছিলাম যে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তি আর প্রদানগুলা, মানে নগদ অর্থের আগমন আর নির্গমন হচ্ছে তোমার লিপিবদ্ধ করা হয়। তো যখন লিপিবদ্ধ করা হয়, এটা লিপিবদ্ধ করার কারণটা কি, কারণটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় শেষে এই যে আমার প্রতিষ্ঠানে কত টাকা নগদ আমার হাতে আছে সেটা জানা। তো এই যে কত টাকা নগদ হাতে আছে মানে একটা নির্দিষ্ট সময় শেষে অবশিষ্ট নগদ অর্থ কত, এটাই কিন্তু হচ্ছে কি নগদ উদ্বৃত্ত। উদ্বৃত্ত বলতে আমরা কি বুঝি, ব্যালেন্স বুঝি। কি হলো যে এটা দিয়ে আমরা কি জানবো, যে প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় শেষে নগদ কত টাকা আসলো আর কত টাকা গেল, এই যে পার্থক্য, এটাকেই বলা হচ্ছে তোমার নগদ উদ্বৃত্ত। আচ্ছা, তারপরে খেয়াল করো কি লেখা আছে যে নগদ প্রাপ্তি ও প্রদানের পরিমাণ জানা। এটা আমার মনে হয় না যে নতুন করে আবার বোঝানোর কিছু আছে। পরেরটা দেখি, নগদ মোট ক্রয় ও বিক্রয়ের পরিমাণ জানা। আচ্ছা, একটা প্রতিষ্ঠানে কি কি জাতীয় নগদ লেনদেন হতে পারে, হয়তো তুমি নগদে তোমার দেনাদারের কাছ থেকে টাকা পাচ্ছ অথবা পাওনাদারকে নগদ টাকা প্রদান করছো, এর বাদে আর কি নগদ লেনদেন হতে পারে কি, যে নগদে তুমি পণ্য ক্রয় করছো আর নগদে পণ্য বিক্রয় করছো। তো সবসময় কিন্তু প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়টা নগদেই হয় না, ধারাও কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে তুমি যদি আলাদাভাবে একটু জানতে চাও যে তোমার প্রতিষ্ঠানে নগদ কতটুকু ক্রয় করা হলো, নগদ কতটুকু বিক্রয় করা হলো, সেই ক্ষেত্রে তোমাকে কে সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে হচ্ছে আমাদের নগদান বই। আর এই যে প্রয়োজনীয়তার, এটা কিন্তু আমি ব্যবসায়ের প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বলছি, যে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে নগদান বইয়ের কি প্রয়োজনীয়তা। আর আমরা তো জানি, আমরা যেহেতু অ্যাকাউন্টিং পড়ছি, তো যখনই আমরা অ্যাকাউন্টিংয়ের কোনো অঙ্ক করব তখন ধরে নিব যে যেই অঙ্কটা করছি, যে প্রতিষ্ঠানের অঙ্কটা করছি, সেই প্রতিষ্ঠানটার মালিক হচ্ছে আমি। মানে অ্যাকাউন্টিং করতে গেলে আমরা কিন্তু অনেক প্রতিষ্ঠানের মালিক হয়ে যাই, অনেক টাকা লেনদেন করি, অনেক টাকার হিসাব নিকাশ করি, কিন্তু দিন শেষে আমার হাতে কোনো টাকা নেই, টাকাগুলো হচ্ছে সব কল্পনা, সব হচ্ছে খাতার ছকে। তো ঠিক সেরকমই যে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে তোমাকে ভাবতে হবে যে নগদান বইয়ের প্রয়োজনীয়তাটা কী। আর যদি তুমি চিন্তা করো যে
আমার এখন আমার কি প্রয়োজনীয়তা, আমার প্রয়োজনীয়তা হচ্ছে এটা আমাকে শিখতে হবে, জানতে হবে, আর আমাদের পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসতে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে কাকে বলে নগদান বই, এর অন্য কি নাম ছিল, এই লাইনটা আর হচ্ছে প্রয়োজনীয়তাটা ব্যাখ্যা করে ফেললাম। তারপরে দেখি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নগদান বইয়ের প্রকারভেদ। এটা জানাটাই সব থেকে বেশি জরুরি। আচ্ছা, নগদান বইকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? আমি মনে হয় আমার যে তোমরা অলরেডি জানো, যেহেতু লিখে ফেলেছি, তারপর আমি বলছি যে নগদান বই হচ্ছে 4 প্রকার। আচ্ছা, নগদান বই 4 প্রকার কি কি? প্রথমটাই হচ্ছে এক ঘরা নগদান বই। এক ঘরা নগদান বই, কেন এক ঘরা লিখলাম একটু পরে বলছি। তারপরটা কি 2 ঘরা, তারপর হচ্ছে 3 ঘরা, তারপর হচ্ছে খুচরা নগদান বই। আচ্ছা, নগদান বইকে 4টা শ্রেণী বিভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে এই যে প্রথম 3টা ভাগ, এই প্রথম 3টা ভাগ খুব বেশি ইম্পর্টেন্ট। এই 3টা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং এই 3টা অঙ্ক কিভাবে করতে হয় নগদান বইয়ে সেটা আমি তোমাকে দেখাবো। আর খুচরা নগদান বইটা, এটা হচ্ছে প্রকারভেদ হিসাবে আমার জেনে থাকতে হবে, কিন্তু এটার যে ব্যাখ্যাটা, মানে এটা বর্তমানে খুব বেশি ব্যবহৃত হয় না, তো এটা আমার শেখার দরকার নেই তোমাদের। এক ঘরা নগদান বইকে এক ঘরা নগদান বই কেন বলা হয় সেটা বলি। আমাদের যে নগদান বইটা থাকবে, সেই নগদান বইয়ে টাকার ঘর যখন একটা থাকবে তখন সেটাকে বলা হয় এক ঘরা নগদান বই। আচ্ছা, নগদান বইয়ে কিন্তু 2টা পাশ থাকবে। আমি একটু আগে বলেছিলাম 2টা পাশ কি কি, ডেবিট সাইড আর হচ্ছে ক্রেডিট সাইড। তো তোমরা যখন খতিয়ান যদি করে থাকো, খতিয়ানের টি ছকটার কথা চিন্তা করো। টি ছকে কি থাকে, 2টা সাইড থাকে, ডেবিট সাইডে হচ্ছে গিয়ে 4টা ঘর আর ক্রেডিট সাইডে হচ্ছে 4টা ঘর। ঠিক সেরকমই নগদান বইতেও ডেবিট সাইডে 4টা না, 4টা জায়গা থাকবে 5টা, আর ক্রেডিট সাইডেও 5টা, তো টোটাল 10টা ঘর থাকবে, 10টা কলাম থাকবে। তো এই যে 10টা কলাম, এই 10টা কলামের ভিতরে ডেবিট সাইডে একটা টাকার কলাম থাকবে আর ক্রেডিট সাইডে একটা টাকার কলাম থাকবে। তো একটা করে টাকার কলাম দেখে এটাকে বলা হচ্ছে এক ঘরা নগদান বই। আর এক ঘরা নগদান বই কারা প্রস্তুত করে? এক ঘরা নগদান বই প্রস্তুত করে যাদের হচ্ছে ছোট ব্যবসা, বিশেষ করে এক মালিকানা ব্যবসা, যাদের হচ্ছে কি ব্যাংকের সাথে কোনো অর্থ লেনদেন হয় না, ব্যাংক লাগে না। যেমন ছোট ছোট যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ওরা কি করে, নিজেরা কিন্তু হিসাব রাখে, ওদের এত বড় কোনো অর্ডার আসে না, এমন কিছু বিক্রি হয় না যাতে হচ্ছে ওদের কি চেকে লেনদেনও হয় না। এই কারণে সেই খুচরা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ছোট যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, তারা কি করে এক ঘরা নগদান বই সংরক্ষণ করে। আচ্ছা, তো এক ঘরা নগদান বই জেনে নিলাম। তারপর দেখি 2 ঘরা নগদান বই। এই যে এখানে আমি আন্ডারলাইন করে রেখেছি 2, তার কাউন্টটা কি? তার কাউন্টটা হচ্ছে এক ঘরা নগদান বইয়ে যেমন 2 সাইডে টাকার ঘর একটা একটা করে থাকে, ঠিক তেমনি 2 ঘরা নগদান বইয়ে টাকার ঘর 2টা সাইডে 2টা করে থাকে। অর্থাৎ ডেবিট সাইডে 2টা টাকার ঘর থাকবে আর ক্রেডিট সাইডে 2টা টাকার ঘর থাকবে। এখন ডেবিট সাইডে আর ক্রেডিট সাইডে 2টা টাকার ঘর তো থাকবে, বুঝলাম। টাকার ঘরগুলোর নাম কি হবে? টাকার ঘরগুলোর নাম হবে, প্রথমটা হবে নগদ টাকা, পরেরটা হচ্ছে ব্যাংক টাকা। আচ্ছা, একটু লিখে দেই। 2টা টাকা থাকবে, একটা হচ্ছে নগদ আর একটা থাকবে হচ্ছে ব্যাংক। আচ্ছা, তো এটা দিয়ে আমরা কি বুঝলাম যে 2 ঘরা নগদান বইকে 2 ঘরা নগদান বই কেন বলা হয়? এখানে টাকার ঘর 2টা করে থাকবে, একটা টাকার ঘরের নাম হবে নগদ টাকা আর একটা টাকার ঘরের নাম হবে ব্যাংক টাকা। আর এই যে মানে নগদান বইটা, এটা কোন কোন প্রতিষ্ঠান ইউজ করে? এটা করা হচ্ছে বড় ব্যবসা প্রতিষ্ঠান। বড় ব্যবসা প্রতিষ্ঠান বলতে যে ব্যবসা প্রতিষ্ঠানের গুলো সাথে হচ্ছে কি ব্যাংকের রিলেশন আছে, অর্থাৎ তারা চেকে লেনদেন করে। তো কি দাঁড়ালো, যে চেকে লেনদেন করে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বা যেসব ব্যবসা প্রতিষ্ঠানে হচ্ছে কি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই সব ব্যবসা প্রতিষ্ঠান 2 ঘরা নগদান বইতে নগদের প্রাপ্তি প্রদানগুলো হিসাব রেখে থাকে। আচ্ছা, তারপরে দেখি 3 ঘরা নগদান বই। এখন কথা হচ্ছে যে 3 ঘরা নগদান বই, আমার মনে হয় অলরেডি তোমাদের মাথায় চলে এসেছে যে 3 ঘরা নগদান বই কেন বলা হয়। কারণ হচ্ছে কি 2টা পাশে 3টা করে টাকার ঘর থাকে। তাহলে ডেবিট পাশে 3টা টাকার ঘর থাকবে আর ক্রেডিট পাশে 3টা টাকার ঘর থাকবে। এখন কথা হচ্ছে আরেকটা টাকার ঘর তাহলে কোনটা? আচ্ছা, আমি একটু লিখে দেখাই। 3 ঘর নগদান বইয়ের ক্ষেত্রে 1 নম্বরে থাকবে আগের মতোই নগদ, 2 নম্বরেও আগের মতোই ব্যাংক, আর নতুন যেটা অ্যাড হবে সেটা হচ্ছে কি বাট্টা টাকা। নতুন একটা ঘর অ্যাড হবে টাকা, সেটা কি বাট্টা টাকা। একটা হচ্ছে নগদ প্রাপ্তি বাট্টা আর একটা হচ্ছে নগদ প্রদান বাট্টা, অর্থাৎ প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা। তো বাট্টা নিয়ে আমি একটু পরে তোমাদের সাথে আলোচনা করব। খুচরা নগদান বই 4 নম্বরে কি আছে?
সেটা আমরা দেখে নিলাম। তো খুচরা নগদান বইটা আমি একটু আলোচনা করি। খুচরা নগদান বইটা হচ্ছে গিয়ে যে ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করা হয়। তো খুচরা নগদান বই একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক সে তার হচ্ছে কর্মচারীকে বা ম্যানেজারকে কি করলো, একটা টাকা প্রদান করলো, একটা মাসের জন্য নির্দিষ্ট করে দিল যে এই মাসে তোমাকে আমি 5,000 টাকা দিলাম, এটা দিয়ে তুমি কি করবে, আমার ব্যবসার প্রতিষ্ঠানে যে প্রতিনিয়ত খুচরা কিছু লেনদেন আছে এই লেনদেনগুলো তুমি খরচ করবে। তো খুচরা লেনদেন কী কী হতে পারে, লাইক মনে করো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মণিহারি ক্রয় বা বিদ্যুৎ বিল প্রদান, বিভিন্ন বিদ্যুৎ বিল ছাড়াও বিভিন্ন রকমের বিল আছে। এরকম খুচরা খুচরা অনেক খরচ থাকে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত। তো এই খরচগুলো তোমার মেটানোর জন্য কি করে মালিক তার ম্যানেজারকে একটা এককালীন টাকা হচ্ছে প্রদান করে। এখন হচ্ছে এই যে প্রদান করছে ম্যানেজারকে, এখন ম্যানেজার তো ইচ্ছা করলে ইচ্ছা মতো খরচ করতে পারবে না। এটার একটা হিসাব কিন্তু নির্দিষ্ট সময় শেষে কাকে দেখাতে হবে, মালিককে দেখাতে হবে যে আপনার কাছ থেকে আমি টাকা নিলাম, এই টাকাগুলো আমি এই খাতে হচ্ছে খরচ করেছি। তো এই যে হিসাব নিকাশটা দেখাবে কিসের মাধ্যমে, খুচরা নগদান বইয়ের মাধ্যমে। তাহলে আমার মনে হয় যে নগদান বইয়ের যে প্রকারভেদগুলা 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া আর খুচরা, এটা সম্পর্কে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। তো চলো আমরা পরবর্তী সেগমেন্টে যাই। আমরা কিন্তু নগদান বইয়ের যে প্রকারভেদগুলো সেগুলো জেনে ফেলেছি, কিন্তু তারপরও নগদান বইয়ের এই প্রকারভেদ 4টা ছাড়াও আমাকে আরও 2টা জিনিস সম্পর্কে জানতে হবে। সেটা কি, সেটা দেখো আমি এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে অন্যান্য প্রকারভেদ। আগে বলে রাখছি এটা কিন্তু নগদান বইয়ের প্রকারভেদের মধ্যে পড়ে না, কিন্তু এটা আমি এভাবে লিখে রেখেছি কারণ হচ্ছে কি এই যে নগদান বই এটা যদি আমরা শিখতে চাই, অর্থাৎ এই টপিকটা সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে হচ্ছে ওই যে 4টা 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া আর খুচরা, এটা বাদেও আরও 2টা প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে প্রথমটাই নগদ প্রাপ্তি জাবেদা, আর একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। এখন কথা হচ্ছে এটা কিন্তু জাবেদার প্রকারভেদ। আমি যখন তোমাদেরকে জাবেদা চ্যাপ্টারটা করিয়েছি, জাবেদা চ্যাপ্টারের যখন হচ্ছে পোস্টমর্টম ভিডিওটা যদি তোমরা দেখে থাকো বা এটার সম্পর্কে যে আলাদা আলাদা ভিডিওগুলো যে করা আছে সেটা দেখে থাকো, সেখানে দেখবে যে আমি তোমাদেরকে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, জাবেদার প্রকারভেদে বুঝিয়েছি। এটা কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদাটা কিন্তু হচ্ছে তোমার জাবেদা বইয়েরই একটা প্রকারভেদ। এটা কিন্তু নগদান বইয়ের প্রকারভেদ না, আমি বারবার বলছি নগদান বইয়ের প্রকারভেদ কিন্তু 4টায়। কিন্তু এই যে নগদান বই শিখতে হলে আমাদেরকে ওই যে 4টা 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া খুচরা এর বাদেও আর এই যে 2টা নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা সম্পর্কে জানতে হবে। এটা কিন্তু আমি আমার জাবেদার যে পোস্টমর্টম ক্লাসটা ছিল সেখানে বলেছিলাম যে নগদান বইতে গিয়ে আমি তোমাদেরকে এটা জানাবো। তো এই যে নগদ প্রাপ্তি জাবেদা এটা কি সেটা একটু জানি। নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে নগদে যেসব প্রাপ্তি ঘটবে, অর্থাৎ নগদ লেনদেনগুলো যে হবে তার মধ্যে যে লেনদেনগুলো দিয়ে আমি নগদে টাকা পাবো, ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রাপ্তি ঘটবে, সেইগুলা যেই জাবেদা আমরা লিপিবদ্ধ করব সেটা হচ্ছে কি নগদ প্রাপ্তি জাবেদা। আর নগদ প্রদান জাবেদা ঠিক উল্টা, যে ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো দিয়ে কি হবে, প্রতিষ্ঠানের নগদ অর্থগুলো প্রদান হয়ে যাবে, সেগুলো হচ্ছে কোন জাবেদায় আমরা লিপিবদ্ধ করব, সেটা হচ্ছে কি নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। তো আমরা জেনে নিলাম যে নগদান বইয়ে যে 4টা প্রকারভেদ আছে, তাছাড়াও আমাদেরকে এই টপিকে এসে শিখতে হবে, অর্থাৎ নগদান বই এই টপিকে এসে শিখতে হবে নগদ প্রদান জাবেদা কিভাবে করতে হয় আর নগদ প্রাপ্তি জাবেদা কি করতে হয়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানাবো। সেগুলো কি, সেগুলো হচ্ছে এখানে আমি লিখে রেখেছি যা যা জানতে হবে। এটা কেন লিখে রাখলাম, এই টপিকগুলা এখানে যেগুলো লিখেছি যে ব্যালেন্স বিডিসিডি নির্ণয়, কন্ট্রাএন্ট্রি, বার্তা, নগদ ও নগদ সমতুল্য, তো এই জিনিসগুলো কি করতে হবে তোমাকে, যে নগদান বই যে করবো তার আগে এই বেসিক কনসেপ্টগুলো জেনে প্রস্তুতি নিয়ে তারপরে তোমাকে নগদান বই করতে যেতে হবে। আর সব শেষে কিন্তু আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, প্রথমে আমি এখানে কি লিখে রেখেছি, ব্যালেন্স বিডি আর হচ্ছে ব্যালেন্স সিডি। আচ্ছা, এই জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে আমার মনে হয় অলরেডি তোমরা জানো যদি খতিয়ান চ্যাপ্টারটা করে থাকো, কারণ হচ্ছে নগদান বইয়ের আগে কিন্তু আমরা খতিয়ানটা শিখে আসি। তো ব্যালেন্স বিডি কি, কোনো একটা নির্দিষ্ট সময়ে যখন হচ্ছে হিসাবকালটা শুরু হয়, যেই টাইমটা আমরা অঙ্ক করব, সেই টাইমটা শুরুতে ব্যবসা প্রতিষ্ঠানের হাতে যে পরিমাণ নগদ অর্থ জমা থাকবে বা ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা থাকবে সেটাকে বলা হয় ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, এই যে বিডি এটার ফুল ফর্ম হচ্ছে ব্রট ডাউন। আচ্ছা,
তো এটা নৈবিত্তিকে আসে যে বিডির ফুল ফর্ম কি বরড ডাউন আর সিডির ফুল ফর্ম হচ্ছে ক্যারিড ডাউন। আচ্ছা, তাহলে হিসাবকালের শুরুতে হাতে নগদ ও ব্যাংকে জমা এইটা যে থাকবে এটা হচ্ছে কি ব্যালেন্স বিডি। আর ব্যালেন্স সিডি কোনটা? হিসাবকালের শেষে, এটা যেমন শুরুতে এটা হবে শেষে। তো হিসাবকালের শেষে গিয়ে আমি প্রতিষ্ঠানের যতটুকু হাতে নগদ পাবো সেটা হবে ব্যালেন্স সিডি, অথবা যতটুকু ব্যাংকে জমা পাবো সেটা হচ্ছে কি ব্যালেন্স সিডি। আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি, খেয়াল করে দেখো ব্যালেন্স বিডিটা কি। ব্যালেন্স বিডিটা হচ্ছে, ব্যালেন্স বিডি মানে শুরুতে আর ব্যালেন্স সিডি মানে হচ্ছে শেষে। কিসের শুরু কিসের শেষ? যে নির্দিষ্ট সময়কালে গিয়ে আমি অঙ্কটা করব, মানে হিসাব নিকাশটা করব নগদান বইয়ে, সেটার হচ্ছে গিয়ে শুরুর টাইম। আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে হচ্ছে গিয়ে সুবিধা হবে। মনে করো আমি জানুয়ারি মাসের হচ্ছে নগদান বই করব, অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানে জানুয়ারি মাসে কি কি নগদ অর্থ আদান প্রদান হয়েছে সেটা আমি দেখব। তো আমি কি করলাম, নগদান বইয়ে আমার হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে, অর্থাৎ যে গত বছর যে চলে গেছে অর্থাৎ ডিসেম্বরের সব টাকা কিন্তু মানে খরচ হয়ে যে গেছে তার মধ্যে কিছু টাকা কিন্তু বেঁচে যায়, হাতের নগদ থেকে যায়। ওই টাকাগুলো আবার কি হয়ে যাবে, এই মাসে এসে ব্যালেন্স বিডি হয়ে যাবে। তো এই মাসের শুরুতে অর্থাৎ জানুয়ারির শুরুতে ব্যবসা প্রতিষ্ঠানের হাতে যে পরিমাণ নগদ অর্থ ছিল অর্থাৎ আর হচ্ছে ব্যাংক ব্যালেন্স ছিল, ব্যাংকে যে টাকাগুলো ছিল এগুলো আমরা কি নামে লিখব, ব্যালেন্স বিডি নামে লিখব। এখন মনে করো যে আমার হচ্ছে জানুয়ারি মাসের প্রথমেই আমার হচ্ছে হাতে নগদ ছিল 1 লাখ টাকা। তো ব্যাংকটা না আমি নগদটা দিয়েই বুঝাই শুধু। তো হচ্ছে 1 লাখ টাকা হাতে নগদ ছিল, তো আমি ব্যালেন্স বিডি লিখলাম 1 লাখ টাকা। তারপরে তো কি হচ্ছে, আরও এই 1 মাস জুড়ে এই 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আরও অনেক নগদ লেনদেন কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে হবে, যে নগদ অর্থ আসবে যাবে এরকম করে শেষ পর্যন্ত দেখা গেল কি যে হিসাব নিকাশ করে আমি দেখলাম যে এই মাসের 31 তারিখে, জানুয়ারি মাসের 31 তারিখে আমার হাতে নগদ থাকে 2000 টাকা। তো এই যে 2000 টাকা এটা আমি কবে এসে পেলাম, এটা আমরা পেলাম এই মাসের শেষে, অর্থাৎ মাসের শুরুতে আমরা ব্যালেন্স বিডিটা নিয়ে প্রথমে শুরু করব, অঙ্কটা শুরু করব। করার পরে তারপরে যত লেনদেনগুলো থাকবে ওগুলা প্রাপ্তি প্রদানের সাথে বসিয়ে তারপরে কী করবো, শেষে গিয়ে আমরা হিসাব করব যে এই মাসে কতটুকু টাকা এখন আমার হাতে রয়ে গেছে, হাতে কতটুকু রয়ে গেছে আর ব্যাংকে কতটুকু রয়ে গেছে। যখন আমরা 1 ঘন্টার নগদান বই করবো তখন শুধু নগদের কথা চিন্তা করবো, আর যখন 2 ঘন্টা 3 ঘন্টা করবো তখন নগদ ব্যাংক দুটার কথাই চিন্তা করব। তো যেই যে টাকাটা রয়ে যাবে সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। তো এই কথাগুলো আরও বেশি ক্লিয়ার হবে যখন হচ্ছে গিয়ে আমি তোমাকে হাতে কলমে অঙ্কটা করে দেখাবো। আপাতত এইটুকু আমরা মনে রাখবো, ব্যালেন্স বিডি মানে শুরুতে আর ব্যালেন্স সিডি মানে শেষে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে কি কন্ট্রাএন্ট্রি। আচ্ছা, কন্ট্রাএন্ট্রি যেটাকে একটু পড়ি চলো। যেসব লেনদেনের ফলে নগদ ও ব্যাংক হিসাব দুটি একসঙ্গে প্রভাবিত হয় ওই সকল লেনদেনগুলাই হচ্ছে কি কন্ট্রাএন্ট্রি। কি বলছি, নগদ আর ব্যাংক দুটাই একসাথে প্রভাবিত হবে। আচ্ছা, এখন খেয়াল করো, নগদ আর ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিনিয়ত কি নগদেও লেনদেন হয় ব্যাংকেও লেনদেন হয়। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে 2 ঘন্টা 3 ঘন্টা নগদান বইতে কি আসে, নগদ টাকাও আসে ব্যাংক টাকাও আসে। এই ক্ষেত্রে তোমাকে এই পর্যায়ে এসে তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি যে নগদান বইতে সবসময় যে নগদের টাকা আসলে গেলে লিপিবদ্ধ হবে এরকম না, ব্যাংকের টাকা আসলে গেলেও লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ একটু পরে আমি তোমাদেরকে যেটা দেখাবো নগদ সমতুল্য, সেখানে গিয়ে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। আপাতত এতটুকু আমরা জানি, শুধু নগদে টাকা আসা যাওয়া না, যদি ব্যাংকেও টাকা আসে যায় অর্থাৎ ব্যাংকেও কোনো লেনদেন হয় সেটাও আমরা কোথায় লিখব, নগদান বইতে লিখব। এখন যদি কোনো লেনদেনের ক্ষেত্রে আমরা এরকম পেয়ে যাই যে নগদ কথাটাও লেখা থাকবে আর হচ্ছে ব্যাংকে টাকাও লেখা থাকবে, অর্থাৎ ওই লেনদেনটা আমরা প্রথমে মনে মনে জাবেদা করব। জাবেদা করে যদি দেখি যে দুইটা পক্ষের মধ্যে নগদও আছে আবার ব্যাংকও আছে, সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রাএন্ট্রি করব। আচ্ছা, কন্ট্রাএন্ট্রি হয় শুধুমাত্র 2টা ক্ষেত্রে। এই পর্যায়ে এসে আমি তোমাকে এই তথ্যটা দিয়ে রাখি, সেটা হচ্ছে কন্ট্রাএন্ট্রি শুধুমাত্র হবে 2টা ক্ষেত্রে। কি কি সেটা আমরা একটু মনে রাখবো। এখানে আমি লিখি 1 নাম্বার, সেটা হচ্ছে নগদ অর্থ ব্যাংকে জমা, আর 2 নাম্বার হচ্ছে নগদ অর্থ ব্যাংক থেকে উত্তোলন। তাহলে তুমি যদি বুঝতে না পারো, আমরা অনেকেই আছি যে
বুঝতে পারি না যে কন্টেন্টটি কোন লেনদেনগুলো দিয়ে করতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যে বেসিক কনসেপ্টটা সেটা কি আমি কিন্তু বললাম যে যে লেনদেনগুলোতে দুইটা পক্ষতেই একটা থাকবে নগদ আর একটা থাকবে ব্যাংক, সেটা দিয়ে আমরা কন্টেন্টটি করব। কিন্তু এটা যদি তোমার মাথায় না থাকে, তুমি জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবে, এখনই মুখস্থ করে ফেলো যে আমি যদি কোনো লেনদেনের ভিতরে পাই যে নগদ অর্থ ব্যাংকে জমা, মনে করো এরকম লেখা থাকলো জানুয়ারির 5 তারিখে নগদ অর্থ 10,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, তখন ওটা কি করব, কন্টেন্টই করব। আবার যদি মনে করো এরকম লেখা থাকে যে ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন, সেটা দিয়ে কি করব, কন্টেন্টই করব। আর যদি তুমি একটু আগে বেসিকটা বললাম সেটা তুমি যদি প্রয়োগ করো, তাহলে তুমি খেয়াল করবে যে যদি নগদ অর্থ আমরা ব্যাংকে জমা রাখি সেই ক্ষেত্রে কি হয় জাবেদাটা, সেই ক্ষেত্রে হয় ব্যাংক হিসাব ডেবিট, এখানে একটু লিখি, ব্যাংক কি হয়ে যায়, ডেবিট হয়ে যায়, আর হচ্ছে নগদ টাকা অর্থাৎ ক্যাশ কিন্তু ক্রেডিট হয়ে যায়। তাহলে দুইটা পক্ষের ভিতরেই আসে, একটা কি ব্যাংকও আসে নগদও আসে, দ্যাটস ওয়াই এটা দিয়ে হবে কি কন্টেন্টই। আবার তুমি যদি খেয়াল করো এটা ছিল এইটা, আর আবার যদি তুমি খেয়াল করো নগদ অর্থ যদি ব্যাংক থেকে তুমি উঠাও তাহলে তোমার কি হয়ে যায়, তখন নগদান হিসাব ডেবিট হয়ে যাবে অর্থাৎ ক্যাশ ডেবিট হয়ে যাবে, আর ব্যাংকটা হচ্ছে ক্রেডিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে, নগদ আর ব্যাংক দুইটাই কিন্তু আমার জাবেদাতে থাকছে, তাহলে আমরা এটা দিয়ে কি করব, অবভিয়াসলি কন্টেন্টই করব। এই ক্ষেত্রে তোমাদের জন্য একটা বিশেষ সতর্কতা আছে, সেই সতর্কতা কি, সেটা হচ্ছে এই যে উত্তোলন কথাটা, এটা কিন্তু তোমাদের জন্য প্যাচ লেগে যায়। কিভাবে প্যাচ লাগে, উত্তোলন দেখলেই তোমরা অনেকেই আছো এটাকে কি করো, উত্তোলন হিসাব ডেবিট করে ফেলো, কিন্তু এই ক্ষেত্রে যখন বলা থাকবে নগদ অর্থ ব্যাংক থেকে উত্তোলন, শুধুমাত্র এই কথাটুকু লেখা থাকবে, তখন আমরা বুঝে নেব এটা হচ্ছে ব্যবসার প্রয়োজনে, অথবা সরাসরি বলেও দিতে পারে যে ব্যবসার প্রয়োজন, এরকম বলা থাকলে তো খুবই ভালো। আর যদি বলা না থাকে, শুধু এইভাবে বলা থাকে যে নগদ অর্থ উত্তোলন, সেক্ষেত্রে আমরা বুঝে ফেলতে হবে যেটা ব্যবসায় জন্য উত্তোলন করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে উত্তোলন হিসাব লিখতে পারবো না, সেক্ষেত্রে জাবেদাটা কি হবে যে ক্যাশ ডেবিট মানে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, তখন আমরা করবো কন্টেন্টই। কিন্তু যদি এইভাবে লেখা থাকে যে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, সেই ক্ষেত্রে কিন্তু জাবেদাটা কি হয়ে যাবে, উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, আর তখন কিন্তু আমরা কন্টেন্টই করতে পারবো না। তো এই জিনিসটা তোমরা কিন্তু খেয়াল রাখবে, আমি দেখেছি যে স্টুডেন্টরা এই জিনিসটা অনেক ভুল করে। আচ্ছা, আরেকটা জিনিস কন্টেন্টের সম্পর্কে বলবো, সেটা হচ্ছে কন্টেন্টের একটু বাংলা অর্থ কিন্তু আছে, সেই বাংলা অর্থটা কি, কন্টেন্টের বাংলা অর্থটা হচ্ছে বিপরীত দাখিলা। আমি একটু লিখে দিই, বিপরীত দাখিলা। কন্টেন্টটিকে তোমরা আরেকটা নামে ডাকতে পারো, সেটা হচ্ছে কি বিপরীত দাখিলা, মানে এটার বাংলা, কন্টেন্টের বাংলা হচ্ছে বিপরীত দাখিলা। তো এরপরে যদি আমার মনে হয় না এটা শোনার পর থেকে কেউ যদি তোমাকে বলে যে বিপরীত দাখিলা কাকে বলে, সেক্ষেত্রে তুমি অ্যান্সার করতে পারবে না। তুমি যদি কন্টেন্টটি কি জানো তাহলে তুমি এটাও জানো বিপরীত দাখিলা কি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ব্যালেন্স বিডিসিডি সম্পর্কে জেনে ফেললাম, কন্টেন্টটি সম্পর্কে জেনে ফেললাম, এখন আমরা জানবো বাট্টা সম্পর্কে। আচ্ছা, বাট্টা সম্পর্কে জানাটা কেন প্রয়োজন, কারণ হচ্ছে যখন আমরা 3 ঘর নগদান বই করব তখন কিন্তু আরেকটা টাকার কলাম এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে কি নগদ বাট্টা। এখন কথা হচ্ছে বাট্টা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। বাট্টা সম্পর্কে আমার হচ্ছে একটা ক্লাসই করা আছে জাস্ট বাট্টা নিয়ে আলোচনা করা, তো তোমরা যদি ওই ক্লাসটা না দেখে থাকো, বাট্টা সম্পর্কে একদম ডিটেলস জানতে ওই ক্লাসটা করে আসবে। আর যদি না করে থাকো, আমি এখন একটু শর্টলি বলছি, সেটা শুনে নাও। বাট্টা হচ্ছে দুই প্রকার, কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। তো কারবারি বাট্টা হচ্ছে ক্রয় বিক্রয় সংক্রান্ত। তো কারবারি বাট্টা আমাদের নগদান বইতে একদমই আসবে না। আমরা যখন কারবারি বাট্টা দেখবো নগদান বইতে, জাস্ট অ্যাজ ইউজুয়াল যেমন হয় কারবারি বাট্টা কোথাও লিপিবদ্ধ হয় না, টাকার অ্যামাউন্টটা জাস্ট বাদ দিয়ে দিব। আর যেটা হচ্ছে নগদ বাট্টা, সেটা কোনটা, নগদ বাট্টা হচ্ছে দেনাদার আর পাওনাদার সম্পর্কিত। যখন আমি দেনাদারের কাছ থেকে টাকা পাই, তখন যদি দেনাদারকে আমি কিছু, যে টাকাটা পাই সেখান থেকে কিছু অংশ ছাড় দিয়ে দিই, সেটা হবে আমার প্রদত্ত বাট্টা, কারণ আমি তাকে ছাড় দিয়েছি, দ্যাটস ওয়াই প্রদত্ত বাট্টা, যেটা কিনা আমি 1 নম্বর পয়েন্টে লিখে রেখেছি। আর যদি মনে করো যে আমি পাওনাদারকে টাকা দিব, সেই ক্ষেত্রে আমি পুরো টাকা দিতে পারছি না, তখন আমি তার কাছে একটু ডিসকাউন্ট চাইলাম যে আমি একটু তোমাকে টাকাটা কম দিই, তো এই ক্ষেত্রে আমি কি করছি, আমি কিন্তু ছাড় পাচ্ছি, আমি বাট্টা পাচ্ছি আমার কার কাছ থেকে, আমার পাওনাদারের কাছ থেকে। তখন আমরা কি লিখবো, তখন সেটাকে লিখবো নগদ প্রাপ্ত বাট্টার ঘরে, যেটা কিনা আমি এখানে 2 নম্বর পয়েন্টে লিখে ফেলেছি। তাহলে কি দাঁড়ায় যে বাট্টা দুই প্রকার হলো, নগদান বইতে শুধু এক প্রকার বাট্টাই লিপিবদ্ধ হবে, সেটা কোনটা, সেটা হচ্ছে কি নগদ বাট্টা।
এই যেটা আমি লিখে রেখেছি যে শুধুমাত্র নগদ বারটা লিপিবদ্ধ হবে। আর নগদ বারটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রদত্ত বারটা আর একটা প্রাপ্ত বারটা। এই দুইটা ভাগ জানা প্রয়োজন, কারণটা হচ্ছে আমাদের যে নগদান বইয়ের ডেবিট সাইড ওখানে বসবে প্রাপ্ত বারটা, আর নগদান বইয়ের যে ডেবিট সাইড সেখানে বসবে প্রদত্ত বারটা, আর নগদান বইয়ের যে ক্রেডিট সাইড সেখানে বসবে প্রাপ্ত বারটা। তো বারটা সম্পর্কে আমার মনে হয় যে তোমরা ক্লিয়ার। তারপরে হচ্ছে সবার লাস্টে যেটা আমি লিখেছি যে নগদের সমতুল্য, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে নগদান বইতে যে শুধু নগদ টাকা আসলে গেলে লিপিবদ্ধ হবে এরকম না। এরকমটা না কেন? এখন তুমি এটা কোশ্চেন করতে পারো যে এই ক্লাসে প্রথমে তো বললেন যে নগদ টাকা আর প্রাপ্তি প্রদানই শুধু নগদান বইতে আসবে। এর কারণটা হচ্ছে শুধু নগদ টাকাটাই, মানে ক্যাশ যে বলতে আমরা টাকাটা বুঝি ওইটাই শুধু নগদ না, এছাড়াও আরও কিছু জিনিস আছে যেটাকে আমরা নগদের সমতুল্য হিসাবে বিবেচনা করি, লাইক চেক। ঠিক আছে, চেকটা যেমন মনে করো যে প্রতিষ্ঠান কি করলো, ক্রয় বিক্রয় করে তোমার হচ্ছে চেকে করলো, এটা নগদে করলো না, নগদে টাকা না দিয়ে চেকে দিল, সেটাও কি করতে হবে, আমাকে নগদ টাকা ভেবে নিতে হবে, নগদের সমতুল্য হিসাবে ওটাকে বিবেচনা করতে হবে, ওটাকে ভ্যালু করতে হবে। তারপরে আছে তোমার ব্যাংক ড্রাফট, প্রাইস বন্ড, ট্রেজারি বিল, পে অর্ডার। তো এটার ক্ষেত্রে তোমরা কি করবে, এত বেশি তোমাদের হচ্ছে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, খুব বেশি এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। শুধু তুমি এতটুকু মনে রাখবা যে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা ছাড়াও যদি চেকে কোনো লেনদেন থাকে, অর্থাৎ এভাবে লেগে থাকে যে চেকে পণ্য ক্রয়, চেকে পণ্য বিক্রয়, অথবা ব্যাংক ড্রাফট দিয়ে পণ্য ক্রয় বিক্রয়, বা দেনাদার পাওনাদারের কাছ থেকে ব্যাংক ড্রাফট পাবো, অর্থাৎ এই কথাগুলো যদি উল্লেখ থাকে, এই কথাগুলো মনে রাখবা, চেক, ব্যাংক ড্রাফট, প্রাইস বন্ড, ট্রেজারি বিল, পে অর্ডার। তো এগুলো যদি থাকে তাহলে কি করব, ওগুলাকে আমি নগদের সমতুল্য ধরে নগদ, এটাগুলো নগদ এরকম মাথায় রেখে তারপর হচ্ছে আমি নগদান বইতে এন্ট্রি দিব। তাহলে হচ্ছে দেখো মোট মিলিয়ে যে নগদান বই কাকে বলে, এটা করার প্রয়োজনীয়তাটা কি, নগদান বইয়ের প্রকারভেদগুলো কি, নগদান বইয়ের যে 4টা প্রকারভেদ আছে এর বাদেও আমাদের 2টা সম্পর্কে জানতে হবে, নগদ প্রাপ্তি আর প্রদান জাবেদা। তাছাড়া নগদান বই করতে হলে প্রয়োজনীয় কিছু কিছু জিনিস জানতে হয়, সেগুলো কি, ব্যালেন্স বিডিসিডি কিভাবে করতে হয়, বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি কি, বার্তা কোনটা আমরা লিপিবদ্ধ করব কোনটা করব না, আর হচ্ছে কোন কোন জিনিসকে আমরা নগদের সমতুল্য হিসাবে ধরে নিব। এই সব ব্যাপারগুলো নগদান বই করতে আমার মনে হয় এর থেকে বেশি বেসিক আর লাগে না। তো এই সব কিছু আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমি এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, যা যা বললাম, এটা আমি একটু কাজে করিয়ে দেখাই, অর্থাৎ তোমাদেরকে একটু অঙ্কে এগুলাকে রিফ্লেক্ট করে দেখাই যে কিভাবে এই অঙ্কগুলো করতে হবে, যে এটা কীভাবে অঙ্কে কাজে লাগে। তো চলো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম এখন আমরা সেগুলো অঙ্কে প্রয়োগ করব। তো প্রথমে আমি তোমাদেরকে এক ঘোড়া নগদান বই করে দেখাবো। তো এখানে খেয়াল করে দেখো, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নতে কি হচ্ছে যে যে উদ্দীপকটা আছে এখানে অনেকগুলো লেনদেন দেওয়া আছে, এই লেনদেনগুলো দ্বারাই আমি তোমাকে একসাথেই প্রথমে এই লেনদেনগুলো দিয়ে কিভাবে এক ঘোড়া নগদান বই করে, তারপরে এই লেনদেনগুলো দিয়ে কিভাবে 2 ঘোড়া করে, এবং সব শেষে এই লেনদেনগুলো দিয়েই আবার কি করবো, আমি তোমাদেরকে 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করে দেখাবো। এভাবে করে দেখানোর কারণ হচ্ছে এতে করে তোমরা কি হবে যে কিভাবে একটা সেম দিয়ে কোশ্চেন দিয়ে 3টা বই করা যায় সেটাও যেভাবে শিখে ফেলবে, ঠিক সেভাবেই তোমরা শিখে ফেলবে যে সৃজনশীল কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে করতে হয়। সৃজনশীলের প্রশ্নের কিন্তু এরকমই থাকে যে একটা উদ্দীপক দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে 1 ঘোড়া 2 ঘোড়া বা 2 ঘোড়া 3 ঘোড়া এরকম করে দেওয়া থাকে, 3টাই দেওয়া থাকে না, যেগুলো 2টা থাকে অথবা 1টা থাকে। তো এই কোশ্চেনটা যদি তোমরা ভালো মতো বুঝো, ভালো মতো আমি সলিউশনটা যদি তোমাদেরকে দেখাতে পারি, বুঝাতে পারি, তাহলে আশা করি তোমরা হচ্ছে নগদান বইগুলো হাতে কলমে করতে পারবে। প্রথমে যেহেতু তোমাদেরকে 1 ঘোড়া নগদান বইটা করে দেখাবো, সেহেতু আমি 1 ঘোড়া নগদান বইয়ের একটা ছকটা কেটে রেখেছি। তো কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে 1 ঘোড়া নগদান বই নিয়ে আলোচনা করেছিলাম, প্রকারভেদে বা নগদান বইগুলো টাকার ঘর নিয়ে আলোচনা করেছিলাম যে কয় ঘর নগদান বইতে কয় টাকার ঘর হয়। তো এখন তো মানে ছকটা হচ্ছে তোমাদের চোখের সামনে, এখন মনে হয় কথাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। খেয়াল করে দেখো, এই যে 1 ঘর নগদান বই, এটা কিন্তু অনেকটা খতিয়ানের টি ছকের মতো, এটা মাঝখানে ভাগ, বাম পাশটা হচ্ছে কি ডেবিট সাইড আর ডান সাইডটা হচ্ছে ক্রেডিট সাইড। তো বাম পাশে আবার কি হচ্ছে নগদের টাকা একটা, ঠিক তেমনি ডান পাশেও আমাদের নগদের টাকা, মানে টাকার ঘর হচ্ছে একটা, আর সেটা হচ্ছে নগদ টাকা।
আর এই সাইডে আমি লিখবো প্রাপ্তিগুলো, অর্থাৎ নগদে যে টাকাগুলো পাবো এই ডেবিট সাইডে লিখবো, আর নগদে যে টাকাগুলো দিব সেগুলো প্রধান সাইডে লিখবো। এটা হচ্ছে তোমার এমনি নর্মাল কনসেপ্ট। আর যদি তুমি লজিক দিয়ে বুঝতে চাও যে কেন ডেবিটে লিখবো কেন ক্রেডিটে লিখবো, সেক্ষেত্রে তুমি চিন্তা করো যে তুমি যদি নগদে টাকা পাও তাহলে কি হয়, নগদান হিসাব কিন্তু ডেবিট হয়, সম্পদ বাড়ে। তার জন্য কি করব, নগদের প্রাপ্তিগুলো আমরা ডেবিট সাইডে লিখবো। আর যদি তুমি নগদে টাকা দাও তাহলে কি হচ্ছে, সম্পদ কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট হয়ে যায়। এর জন্য আমরা কি করব, নগদান হিসাবটা মানে নগদ প্রদানগুলো ক্রেডিট সাইডে লিখবো। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন অঙ্ক শুরু করি। তো এক ঘর নগদান বই করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু জানি যে এক ঘর নগদান বইতে শুধুমাত্র নগদের লেনদেনগুলো লিপিবদ্ধ হবে, অর্থাৎ নগদের সমতুল্য যে লেনদেনগুলো অর্থাৎ ব্যাংক চেকের যে জিনিসগুলো, এই জিনিসগুলো নগদান বইতে মানে এক ঘর নগদান বইতে আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে এক ঘর নগদান বইতে কিন্তু টাকার ঘর একটাই থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র নগদ টাকার ঘর। যেহেতু শুধুমাত্র নগদ টাকার ঘর থাকে তাহলে ব্যাংক সম্পর্কিত যে লেনদেনগুলো সেগুলো আমরা নগদান বইতে নিব না। তো সৃজনশীল প্রশ্নে কিন্তু এরকম মিলিয়েই থাকবে। যদি তুমি কোনো বইয়ের উদাহরণে বা কোথাও যদি শুধু এক ঘর নগদান বই শিখো, সেই ক্ষেত্রে দেখবা যে ওখানে তোমাকে ব্যাংক লেনদেনগুলো ছাড়াই কিছু নর্মাল লেনদেন দিয়েছে, ওগুলো দিয়ে তোমাকে এক ঘর নগদান বই করতে বলবে। কিন্তু যেহেতু তুমি সৃজনশীল এখন হচ্ছে ক্রিয়েটিভ একটা সেক্টর চলে এসেছে পড়াশোনার ক্ষেত্রে, যেহেতু তুমি সৃজনশীল অ্যান্সারগুলো করবে সেহেতু তোমাকে এভাবে প্রস্তুত থাকতে হবে। তোমাকে এরকম করে কোশ্চেন থাকবে, এরকম মিলানো থাকবে, এখান থেকে তোমাকে বেছে নিতে হবে যে কোনগুলো একগুলো নগদান বইতে আসবে। আর এটাই হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি, যদি তুমি বুঝতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে বুঝবে, সেক্ষেত্রে হচ্ছে কি করব, এই যতগুলো লেনদেন আছে সেগুলো থেকে আমরা ব্যাংকগুলো বাদ দিয়ে দিব, অর্থাৎ ব্যাংকে যে লেনদেনগুলো হয়েছে সেগুলো আমরা এক ঘর নগদান বইতে নিব না। তাহলে আমরা খেয়াল করি, সবার প্রথমে কিন্তু আছে নগদ 1,20,000 টাকা আর 2 লাখ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো যেহেতু ব্যাংক জমাটা এক ঘর নগদান বইতে আসবে না, এটুকু আমরা লিখবো না, শুধু নগদ 1 লাখ টাকা 1,20,000 টাকা নিয়ে যে ব্যবসা শুরু করা হলো এটা শুধু আমরা এক ঘর নগদান বইতে লিখবো। তাহলে কীভাবে লিখবো দেখি। আর নগদান বইতে কি হয়, নগদান বইতে আমি বলেছিলাম যে ব্যালেন্স বিডি আর সিডির একটা ব্যাপার আছে। ব্যালেন্স বিডিটা কি হবে, একদম শুরুতে লিখতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এই অঙ্কটা এখানে তোমাদের একটু মারপ্যাচ দিয়ে দেয়। কি মারপ্যাচটা দেয়, এখানে বসে যে ব্যবসা শুরু করা হলো, ঠিক আছে। যদি এই কথাটুকু না থাকতো যে নিয়ে ব্যবসা শুরু করা হলো, যদি এতটুকু লেখা থাকতো 1,20,000 টাকা ও 2 লাখ টাকা ব্যাংক জমা, তাহলে আমরা বুঝতাম এটা হচ্ছে ব্যালেন্স বিডি। আর যেহেতু এখানে ব্যবসা শুরু করা হয়েছে বলা হয়েছে, তাহলে এটা একটা প্রপার লেনদেন। আর একটা প্রপার লেনদেন মানে এটা ব্যালেন্স বিডি না, এটা হচ্ছে নর্মাল মানে জাবেদা করলে যা হয়, তারপরে ওই জাবেদা থেকে যেভাবে আমরা নগদান বই ভাঙিয়ে করি সেভাবে করব। তাহলে একটু খেয়াল করো, যদি আমি নগদ টাকা নিই, আমি তো যেহেতু ব্যাংকটা ধরছি না, মনে করো এটা নাই, আমরা দেখতে পাচ্ছি না, তাহলে যদি চিন্তা করো নগদ 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, সেক্ষেত্রে আমাদের জাবেদাটা কি দাঁড়ায়, সেক্ষেত্রে আমার জাবেদাটা দাঁড়ায় হচ্ছে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এখন নগদান হিসাব যেহেতু ডেবিট, আমরা করছি কি নগদান বই, তাহলে আমরা এখন লিখবো কোন সাইডে, নগদান মানে ডেবিট সাইডে লিখবো। আর আমরা জানি খতিয়ান যেভাবে করতাম যে এই যে বিবরণের ঘরটা নগদান বইতে আমরা এখানে বিবরণটা লিখবো না। তুমি যদি লিখো তাহলে সমস্যা নাই, কিন্তু কেন লিখবো না একটু পরে বলছি। তো দেখো যেটা বলছিলাম, তাহলে অপোজিট সাইডের নাম কি থাকে, মূলধন হিসাব, নগদান ডেবিট মূলধন ক্রেডিট। যেহেতু নগদান বই করছি তাহলে অপোজিট যে পক্ষটা সেটার নাম লিখবো, সেটার নামটা কি বললাম যে মূলধন হিসাব। তাহলে লিখি মূলধন হিসাব। কত টাকা বলেছে, নগদ হচ্ছে 1,20,000 টাকা, এটা হচ্ছে আমার টাকার ঘরে লিখলাম 1,20,000। এইটা হচ্ছে তোমার জাবেদা দিয়ে যদি তুমি করতে চাও সেই কনসেপ্ট। আর একটু আগে বললাম না, একটু পরে বলবো কেন এখানে প্রাপ্তি আর কেন এখানে প্রদান লিখলাম, সেটা এখন বলি। সেটা হচ্ছে বিবরণ না লিখে প্রাপ্তি প্রদান লিখে করলে জিনিসটা অনেক বেশি সুবিধা হয়। কিভাবে সুবিধা হয়, আমরা এই যে যদি মনে মনে জাবেদা করে যে নগদান ডেবিট মূলধন ক্রেডিট, তাহলে অপোজিট সাইডের নাম এইটা সেটা এখানে লিখতে হবে, এত কিছু যদি চিন্তা করতে চাই আমরা কিন্তু পরীক্ষার হলে সময় পাবো না ফুল অ্যান্সার করার জন্য। আর এত ঝুট ঝামেলার কী দরকার, আমরা শুধু চিন্তা করব প্রাপ্তি হয়েছে নাকি প্রদান হয়েছে। এখন যদি তুমি চিন্তা করো যদি মালিক ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন নিয়ে আসে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেটা কি হবে, নগদ টাকা প্রাপ্তি হবে। তাহলে আমাকে মাথায় শুধু এতটুকু রাখতে হবে এই লেনদেনের ফলে নগদ টাকা প্রতিষ্ঠানে আসে নাকি যায়। যদি
আসে অর্থাৎ প্রাপ্তি হয় তাহলে আমরা প্রাপ্তি সেটে লিখে ফেলবো, যদি প্রদান হয় তাহলে আমরা হচ্ছে কি প্রদান সেটে লিখে ফেলবো। সেই ক্ষেত্রে এত ডেবিট ক্রেডিট তারপরে হচ্ছে জাবেদা মনে মনে করা এত কিছু করার দরকার নেই। তো প্রথমটা আমি ওই সিস্টেমে করে তোমাদেরকে দুটার মধ্যে পার্থক্যটা বুঝালাম, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করবে। কিন্তু এখন আমি এরপরে যেগুলো বুঝাবো সহজভাবে বুঝাবো, জাবেদার করব না। তাহলে দেখো জুনের 1 তারিখটা আমরা করে ফেললাম। তারপরে 3 তারিখে দেখো কি বলেছে। 3 তারিখে বলেছে যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লাখ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা। এটুকু আর পড়ার দরকার নেই যেহেতু চেকটা আমরা আনবো না। তাহলে নগদে যদি আমি পণ্য ক্রয় করি তাহলে তুমি চিন্তা করো তোমার হাতে কি নগদ টাকা আসে, নগদ টাকা চলে যায়? অবশ্যই নগদ টাকা চলে যাচ্ছে। যেহেতু চলে যাচ্ছে আমরা কই লিখবো? প্রদান সাইডে লিখবো। তাহলে আমরা তারিখটা দিয়ে নিলাম 3 তারিখ। আর কি লিখবো? কি বাবদ এটা প্রদান করেছিলাম? ক্রয় করেছি তাই তো প্রদান করেছি, তাই না? তাহলে প্রদান সাইডে কি লিখবো? প্রদান সাইডে লিখবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব লেখার পরে এখানে টাকা কত বলেছে? 20,000 টাকা। 1 লাখ টাকার পণ্য ক্রয় করেছে ঠিক আছে, কিন্তু নগদ টাকা দিয়েছে 20,000 টাকা। তাহলে হচ্ছে আমার 20,000 টাকা নগদান বইতে আনতে হবে। তাহলে আমি এটা লিখলাম 20,000 টাকা, ঠিক আছে? আর বাকি টাকাটা কই যাবে ওটা আমরা পরে যখন দ্বিগুণ নগদান বই করব তখন দেখব। আচ্ছা, তারপরে 3 তারিখও চলে গেল। 5 তারিখে বলা আছে ব্যবসায় ব্যবহারের জন্য একটা ফটোকপি মেশিন ক্রয়। এখন তুমি যদি একটা ফটোকপি মেশিন ক্রয় করো তাহলে কি হয়? এই যে আগের মতো ক্রয় করলাম, হাত থেকে নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে চলে যদি যায় আমি কোথায় লিখবো? প্রদান সেটে লিখবো। তাহলে লিখবো এখানে 5 তারিখ। আর এখানে কি ক্রয় হিসাব লিখবো? আমার মনে হয় তোমরা অলরেডি জানো আমরা ক্রয় হিসাব এখানে লিখবো না। আমি আমার অনেকগুলো পর্বে বারবার বলেছি যে যদি কোনো আমরা সম্পদ কিনি তাহলে সেটাকে ক্রয় হিসাবে লেখা যায় না, এটাকে ওই সম্পদের নামে লিখতে হয়। তাহলে এখানে আমরা যেহেতু ফটোকপি মেশিন কি আমরা জানি, ফটোকপি মেশিন হচ্ছে একটা অফিস সরঞ্জাম। তাহলে আমরা এখানে লিখবো কি? অফিস সরঞ্জাম হিসাব। তাহলে লিখি অফিস সরঞ্জাম হিসাব। টাকাটার পরিমাণ হচ্ছে 75,000 টাকা। তারপরে দেখো 9 তারিখে বলা আছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা আর ব্যবসার প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। যেহেতু এটা ব্যাংক সংক্রান্ত লেনদেন, এক ঘর নগদান বইয়ের জন্য আমরা এটা করছি না। তারপরে 15 তারিখে বলা আছে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান হচ্ছে তোমার 3,000 টাকা। এখন এখানে কিন্তু দেখো বলে দিছে, এত চিন্তা করারও দরকার নাই, প্রদান কথাটা বলেই দিছে। তো যেহেতু প্রদান বলে দিছে তাহলে আমরা প্রদান সাইডে চলে যাব। তারিখটা দিয়ে ফেলি 15 তারিখ। এটাকে কি লিখবো? বহন ও সংস্থাপন হিসাব। এটা টাকার পরিমাণটা দেওয়া আছে 3,000 টাকা, ক্রেডিট সাইডে লিখে দিলাম। তারপরে দেখো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় প্রদেয় বিল। যেহেতু ব্যাংক কথাটা দেখলাম আমরা এক ঘর বইতে নিব না, এটা পড়ারও আর দরকার নেই। আমরা 22 তারিখে চলে যাই। পতেঙ্গ স্টোর হতে 13,000 টাকা চেক প্রাপ্তি আর 1,000 টাকা বার্তা মঞ্জুর। এটাও চেক প্রাপ্তি, হ্যাঁ। তো যেহেতু ব্যাংক সংক্রান্ত এটা আমরা লিখতে পারি। এখন এই ক্ষেত্রে কথাটা হচ্ছে কি যে যেহেতু এক ঘর নগদান বইতে ব্যাংকের কোনো ঘর থাকে না, সেই ক্ষেত্রে যদি আমি আনতে চাইও, যদি মনে করি যে ব্যাংকের লেনদেন আমি আনবো তাহলে আমি প্রাপ্তিটা আনতে পারবো, কিন্তু প্রদানটা কখনো আনতে পারবো না। কারণ যদি প্রদান আনতে যাই সেক্ষেত্রে আবার কি করতে হবে? আমাকে আবার দেখাতে হবে যে ব্যাংক থেকে টাকা আনার পরে তারপর আমি আবার প্রদান করেছি। আর মেন কথা এক ঘর নগদান বই কারা করে? যাদের ব্যাংকের সাথে কোনো লেনদেনই নাই। তো যদি আমি এই কনসেপ্ট চিন্তা করি তাহলে আমার ব্যাংক আনার দরকারই নেই, তাহলে আমরা হচ্ছে এটাও বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা 26 তারিখে দেখি। 26 তারিখে বলা হয়েছে যে যমুনা ট্রেডার্সকে 10% বার্তায় নগদে 20,000 টাকা আর হচ্ছে 25,000 টাকার চেক ইস্যু করা হয়েছে। যেহেতু চেক ইস্যু করা হয়েছে সেটা আনার দরকার নেই। ব্যাংক সুদ মঞ্জুর করলো, চার্জ কর্তন করলো, এটা হচ্ছে ব্যাংক সংক্রান্ত লেনদেন, এটাও আমরা আনবো না। তো এরকম করে আমাদের কি করতে হবে যে লেনদেনগুলো থেকে এক ঘর নগদান বইগুলো কোনগুলো হবে সেগুলো বাছাই করতে হবে। তো এক ঘর নগদান বইয়ে আমরা কি করলাম? সবগুলো লেনদেন বসিয়ে ফেললাম, যেগুলো এক ঘর নগদান বই আসবে শুধুমাত্র সেগুলো। তো বসানোর পর এখন আমাদের কি করতে হবে? ব্যালেন্স সিডি নির্ণয় করতে হবে। তো যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে ব্যালেন্স বিডি নেই, তো জাস্ট সিডিটা নির্ণয় করলে হবে। আর বিডি নেই তো কী হয়েছে? তো সিডি নির্ণয় করার পর ওটা কিন্তু আর অপোজিটের সাইডে গিয়ে বিডি হয়ে যায়, ওটা আমি এখন দেখাচ্ছি। আর এই অঙ্কটার ক্ষেত্রে জাস্ট প্রাপ্তি সাইডে একটা কিছুই বসেছে, মানে একটা আইটেমই বসেছে। তো সবসময় যে একটা আইটেমে বসবে এরকম না, এরকম আরও অনেক আইটেম বসতে পারে। তাহলে দেখো লেনদেনগুলো থেকে কোনগুলো এক ঘর নগদান বইতে আসবে সেগুলো কিন্তু আমরা বসিয়ে ফেললাম। এখন আমরা কি করব? ব্যালেন্স সিডি আর বিডিটা নির্ণয় করব। তো ওটা আমি দেখাবো, একটু বলি। এখানে কিন্তু জাস্ট একটা আইটেমই এসেছে, এই অঙ্কটার ক্ষেত্রে একটা আইটেমই এই সাইডে এসেছে। সবসময় যে একটা আইটেম আসবে এরকমও না, আরও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে একই রকমই সলিউশন হবে। তো দেখো যে
এইখানে 1,20,000 টাকা আছে, আর এখানে যোগ করলে আমরা যেটা পাবো এটা থেকে এটা মাইনাস করব। কেন মাইনাস করবো আমি একটু বলি। যখনই আমাদের এক ঘরার নগদান বই বা নগদান বই যে কোনো ঘরাই হোক, আমরা কোশ্চেন থেকে লেনদেনগুলো ছকে উঠিয়ে ফেলবো। তারপরে কি করব, আমরা ব্যালেন্স বের করার আগে চিন্তা করব যে কোন সাইডটা যোগ করলে আমার যোগফলটা বেশি হবে। তো এই ক্ষেত্রে একটা কথা একদম চিরন্তন সত্য, সেটা হচ্ছে কি যে আমাদের কাছে যত টাকা আছে তার থেকে বেশি টাকা তো আমরা কাউকে দিতে পারবো না। তাহলে সবসময় কি প্রাপ্তি সেটটা বড় হবে, তাহলে এত চিন্তা ভাবনা করার খুব বেশি একটা দরকার নেই। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট নগদের যে ডেবিট সাইডের টাকাগুলো যোগ করে ফেলবো। তো যেখানে এখানে একটাই আইটেম আছে, সেক্ষেত্রে যোগ করাতে কোনো প্রশ্ন আসে না, যা আছে তাই বসিয়ে দিব। লিখে ফেললাম 1,20,000 টাকা, তো লিখে ফেললাম। আর এই সেম টাকাটাই আমি আবার ক্রেডিট সাইডেও লিখে ফেলবো 1,20,000 টাকা। লিখে কি করব, দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিব। এখন কথা হচ্ছে এখানে 1,20,000 টাকা তো ঠিক আছে, কিন্তু এগুলো যোগ করলে তো আর 1,20,000 টাকা আসে না। তাহলে আমাকে কি করতে হবে, যেভাবে হোক এখানে 1,20,000 টাকা বানাতে হবে। কিভাবে বানাবো, ব্যালেন্স সিডি দিয়ে। তাহলে এখানে আমরা একটু লিখি ব্যালেন্স সিডি। আর ব্যালেন্স সিডির তারিখটা হবে কবে, বলেছিলাম যে যেই মাসের আমরা অঙ্ক করব সেই মাসের শেষ দিনে। তাহলে জুন মাসের শেষ দিন আমরা জানি 30 তারিখ হয়। তাহলে আমরা 30 তারিখে লিখে নিব ব্যালেন্স সিডি। লিখে ফেললাম ব্যালেন্স সিডি। তো হচ্ছে এখন কি করব, 1,20,000 টাকা থেকে এই টাকাগুলো যোগ দিয়ে মাইনাস করে ফেলবো। তাহলে 20,000, 75,000, 3,000 এগুলো যোগ করে যদি আমি 1,20,000 থেকে মাইনাস করি, তাহলে আমাদের যে আনসারটা আসবে সেটা হচ্ছে 22,000 টাকা। তো এই 22,000 টাকা হচ্ছে গিয়ে আমরা কি করব, ব্যালেন্স সিডি নামে বসিয়ে ফেলেছি। তো এই ব্যালেন্স সিডিটাই আমরা কি করব, আবার পরের মাসে ব্যালেন্স বিডি হিসাবে নিয়ে যাব। আমি কিন্তু বলেছিলাম যে মাসের শেষে গিয়ে আমাদের যেই টাকাটা হাতে থেকে যায় এটা হচ্ছে ব্যালেন্স সিডি। আর এই ব্যালেন্স সিডিটাই আবার পরের মাসে গিয়ে, ওই টাকা তো আমি ফেলে দিচ্ছি না, পরের মাসে গিয়ে তো আবার হচ্ছে ওই টাকা নিয়ে আমার হচ্ছে শুরু হবে হিসাবটা। তাহলে ওইটাকে আবার ব্যালেন্স বিডি নামে আমাকে হিসাব বুকে করতে হবে। পরের মাসে তো আমি লিখবো ঠিক আছে, কিন্তু আমাকে কি করতে হবে, অপোজিট সাইডে লিখতে হবে। কার অপোজিট সাইডে, ব্যালেন্স সিডির অপোজিট সাইডে। তাহলে ব্যালেন্স সিডিটা কোথায় আছে, ক্রেডিট সাইডে আছে। তাহলে ব্যালেন্স সিডির অপোজিট অর্থাৎ ডেবিট সাইডে গিয়ে আমি লিখবো এখন ব্যালেন্স বিডি। লিখে ফেলি ব্যালেন্স বিডি। আচ্ছা, এই যে লিখবো এটা অপোজিট সাইডে তো লিখলাম পরের মাসের 1 তারিখ, তাহলে জুনের পরে কি আসে, জুলাই। তাহলে আমরা এখানে জুলাই 1 তারিখ দিয়ে দিলাম, তারিখের ঘরে ব্যালেন্স বিডি লিখলাম। আর এই ব্যালেন্স সিডির সেম মানে সম পরিমাণ টাকাটাই আবার এখানে বসবে ব্যালেন্স বিডি নামে। এখানেও আমি লিখে ফেললাম 22,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা আশা করি এক ঘর নগদান বইটা তোমরা বুঝতে পেরেছো। চলো এই লেনদেনগুলো দিয়ে আবার 2 ঘর নগদান বইগুলো কিভাবে করতে হয় সেটা আমরা শিখে নিই। এক ঘর নগদান বইটা তো বুঝে ফেললে, চলো আমরা 2 ঘর নগদান বইটা দেখি। তো এখানে কোশ্চেনে বলা আছে যে জুনের 1 থেকে 15 তারিখের লেনদেন অবলম্বনে 2 ঘর নগদান বই প্রস্তুত করতে হবে। তাহলে আমরা হচ্ছে 1 থেকে 15 তারিখ পর্যন্ত নিব, সবগুলো লেনদেন আমরা দেখাবো না। তো সৃজনশীল যেহেতু প্রশ্ন আমাদের থাকবে, তো যেহেতু মার্কস কম থাকবে দ্যাটস ওয়াই এরকম ভাগ ভাগ করে থাকবে। তো আমরা এখন এই যে ছকটা করে রেখে দিয়েছে এখানে দেখো, 2 ঘর নগদান বই, 1 ঘর নগদান বই যে ছকটা ওরকমই। 1 ঘর নগদান বইতে আমাদের প্রতি সাইডে 5টা 5টা 10টা ছিল, এখন হচ্ছে একটা করে বেড়ে যাবে, ছোটো ছোটো 12টা হবে, অর্থাৎ 12টা কলাম হবে। বা যদি তুমি গুনো 12টা কলাম হবে। এখন তুমি খেয়াল করো কি অ্যাড হয়েছে এখানে, এখানে অ্যাড হয়েছে ব্যাংক টাকা। ওই 1 ঘর নগদান বইতে শুধু নগদের টাকার কলাম ছিল, এখানে হচ্ছে এই নগদের টাকা কলামের সাথে ব্যাংক টাকাগুলো, ব্যাংকের টাকার ঘর হচ্ছে দুই পাশে দুইটা অ্যাড হয়ে গেছে, তার সাথে 12টা কলাম হয়ে গেছে। তো এছাড়া সবই আগের মতোই। তাহলে এখন অঙ্ক শুরু করে দেই, আর ছকের কিছু বোঝার নেই। প্রথমেই ওই যে 1 তারিখটা 1 ঘর নগদান মতোই সেম হবে। যেহেতু আমরা এখানে ব্যবসা শুরু করেছি, শুধু ব্যাংক জমা বা শুধু নগদ টাকা এটুকু বলা নেই, তার সাথে এটাকে ব্যালেন্স বিডি ধরা যাবে না, এটাকে আমরা নর্মাল যেটা হয় জাবেদা করলে সেটা ধরবো। তাহলে আমার যে ব্যবসা শুরু করা হলো, দ্যাটস ওয়াই এখানে আমরা লিখবো মূলধন হিসাব। প্রথমে আমি তারিখটা দিই 2017 সালে, এটা ছিল জুন মাসে 1 তারিখে। তাহলে লিখবো মূলধন হিসাব, আগের মতোই নগদের ঘরে লিখে ফেলছি 1,20,000 টাকা। এখন খেয়াল করো, যেহেতু আমরা 2 ঘর নগদান বই করছি, সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের কিন্তু ব্যাংকের টাকার একটা ঘর আছে। আর ব্যাংকের টাকার ঘর থাকা মানেই ব্যাংকের টাকাটা ব্যাংকের টাকার ঘরে লিখে ফেলবো, অর্থাৎ প্রশ্নের ব্যাংকের টাকাটা অ্যান্সারের যে ব্যাংকের টাকার ঘর সেখানে করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখে ফেলি 2 লাখ টাকা। হয়ে গেল 1 নম্বর। 3 তারিখে বলা আছে যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লাখ টাকার পণ্য ক্রয় করে নগদ হচ্ছে 20,000 টাকা, চেকে 30,000 টাকা প্রদান। আমি ক্রয় করেছি 1 লাখ টাকার পণ্য, বাট আমি নগদে দিয়েছি 20,000 আর চেকে 30,000। তো প্রদান যেহেতু বলেই দিয়েছে, বোঝা যাচ্ছে তো প্রদান সাইডে হবে। টাকার অ্যামাউন্ট আমি পরে দেখছি, আগে আমি এখানে লিখে নিই।
2017 এখানে হচ্ছে জুনের 3 তারিখ। তাহলে এখানে আমরা লিখব ক্রয় হিসাব, যেহেতু আমি ক্রয় বাবদ আমার নগদ টাকাটা হাত থেকে চলে যাচ্ছে, তাহলে লিখব ক্রয় হিসাব। আর কি লিখতে হবে সেটা যদি বুঝতে না পারো, ওই যে অল্টারনেটিভ তো আছে, জাবেদা করে ফেলবে, জাবেদা করে অপোজিট যেটা হয় মানে নগদের অপোজিট যে পকেটে থাকবে সেটা লিখে ফেলবা। তো যেহেতু এখানে নগদে ক্রয় করেছে 20,000 টাকা, তাহলে নগদের ঘরে লিখবো 20,000, আর চেকে ক্রয় করেছে হচ্ছে 30,000 টাকা, তাহলে ব্যাংকের ঘরে লিখবো 30,000 টাকা। ঠিক আছে। আর এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে 30 আর 20 তো 50,000 টাকা হলো, তাহলে বাকি 50,000 টাকা কোথায়? যেহেতু যমুনা ট্রেডার্স কাছ থেকে ক্রয় করার পর 50,000 টাকা পরিশোধ করেছে চেকে আর নগদে, আর বাকিটা পরিশোধ করেনি, তার মানে সেটা কি? সেটা হচ্ছে ধারে ক্রয়। আর ধারে ক্রয় কি আমার নগদান বইতে আসবে না, কোনো অনগদ লেনদেন নগদান বইতে আসে না। তো যেহেতু আসে না, ওটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। জাস্ট যতটুকু আসে নগদেরটা নগদে লিখে ফেললাম, আর ব্যাংকেরটা ব্যাংকে লিখে ফেললাম। তাহলে 3 তারিখটাও শেষ। 5 তারিখে বলা আছে ব্যবসায়ে ব্যবহারের জন্য একটা ফটোকপি মেশিন ক্রয় হচ্ছে 75,000 টাকা। এখন তুমি যদি ফটোকপি মেশিন ক্রয় করো, সেক্ষেত্রে কী হয়? নগদ হাত থেকে নগদ টাকা চলে যায়। তাহলে আমি 5 তারিখে চলে যাব, লিখব অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব। এখানে টাকার অ্যামাউন্টটা আসবে হচ্ছে 75,000 টাকা নগদের ঘরে। কারণ এখানে কিছু বলে দেয় না, মানে কি যদি চেকে মানে চেকে কিন্তু তাহলে বলে দিত যে চেকে একটা ফটোকপি মেশিন ক্রয়, তখন আমরা ব্যাংকে টাকা লিখতাম। আর কিছু বলে দেয় না মানে আমরা বুঝতে হবে যে এটা হচ্ছে নগদের। তাহলে আমি লিখব নগদের ঘরে 75,000 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে 9 তারিখে দেখো বলা আছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা ও ব্যবসার প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। তো এইখানে আমাদের কিন্তু দুইটা লেনদেন আছে। এই যে মাঝখানে ও দিয়েছে না, ও দিয়ে কিন্তু দুইটা লাইনকে একসাথে করে ফেলেছে। তাহলে এটা দুইটা লেনদেন এখানে। তাহলে এই লেনদেনটা হচ্ছে আমরা যেটা হচ্ছে ডান সাইডের, ওটা পরে চিন্তা করি, আগে আমরা এটা শুরু করি। দেখো বলা আছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে 5,000 টাকা। এখন এই কথাটা বলাই আছে ব্যক্তিগত প্রয়োজনে, অর্থাৎ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যবসার কোনো কিছু ইউজ করা হয়, সেটাকে আমরা কি বলি? উত্তোলন হিসাব বলি। এখানে কি হচ্ছে দেখো, প্রাপ্তি হচ্ছে না প্রদান হচ্ছে? মালিক ব্যবসার টাকা নিয়ে যাচ্ছে, তাহলে ব্যবসার জন্য অবশ্যই এটা প্রদান হবে। তো যেহেতু প্রদান হবে, আমরা প্রদান সাইডে যাচ্ছি, লিখব 9 তারিখ, লিখব উত্তোলন হিসাব। কেন উত্তোলন সেটা কিন্তু একটু আগে বললাম। তাহলে লিখলাম উত্তোলন হিসাব। আর টাকা কত হবে? 5,000 টাকা। কোন ঘরে লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে ব্যাংকের ঘরে। কেন? কারণ বলাই আছে ব্যাংক হতে টাকাটা উত্তোলন করা হয়েছে। তাহলে ব্যাংকের ঘরে লিখে ফেললাম 5,000। এর পরের সাইডটা দেখি, বলা আছে ব্যবসার প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। এখন যখন ব্যবসার প্রয়োজনে বলা আছে, এটাকে কিন্তু উত্তোলন ধরা যাবে না। এই উদাহরণটাই কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম যখন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কন্টেন্টটা কি। তো সেটা যদি মনে থাকে তাহলে এটা এখন ক্লিয়ার হয়ে যাবে। আর যখন যদি তোমরা ওইখানে ক্লিয়ার না হয়ে থাকো, এখন দেখলে এখন ক্লিয়ার হয়ে যাবে। যেটা করো, তো যেটা হচ্ছে ব্যবসার প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হয়েছে। তাহলে যেহেতু উত্তোলন করা হয়েছে ব্যবসার প্রয়োজনে, তাহলে এক্ষেত্রে আমরা জাবেদা করে ফেলবো। আমাদের তো এমনি মনে আছে যে ব্যাংক থেকে টাকা উঠালে আর ব্যাংকে টাকা রাখলে আমাদের কন্টেন্টে আসবে। তো যখনই এরকম কোনো লেনদেন আমরা দেখে ফেলবো, তখনই আমরা সাথে সাথে করে কী করবো? এটার একটা জাবেদা করে ফেলবো। জাবেদাটা কী হয় দেখো, ব্যবসার প্রয়োজনে যদি আমি ব্যাংক থেকে টাকা উঠাই, তাহলে নগদ টাকা বাড়ে, তাহলে নগদান হিসাব ডেবিট সংক্ষেপে লিখলাম। আর ব্যাংক থেকে টাকা কমে যায়, ব্যাংক হিসাবে ক্রেডিট। তোমরা পরীক্ষার হলে কি করবা? একটু সংক্ষেপে জাস্ট তুমি যারা নিজে বুঝতে পারো ওইভাবে একটু কোনায় একটু লিখে নিবে, কোশ্চেনের কোনায় লিখে নিয়ে এখন তুমি করো, দেখবা যে অনেক ইজি হবে। কীভাবে? যেহেতু ডেবিট সাইডে নগদান হিসাব লেখা আছে, তাহলে আমি ডেবিট সাইডে যাব, নগদের ঘরে হচ্ছে টাকাটা লিখবো। কত টাকা? আমি টাকাটা একটু দেখে নিই, 10,000 টাকা। নগদের ঘরে লিখলাম 10,000 টাকা। তো আমরা তো জানি যে এটার স্টাইলটা হচ্ছে খতিয়ান স্টাইল। তাহলে আমি যদি টাকা নগদ লিখি, তাহলে এখানে আমাদের যে পক্ষের নাম সেটা লিখতে হবে অপোজিট সাইডেরটা। তো অপোজিট সাইডে কে আছে? ব্যাংক আছে। তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব। তারিখটা তো জানি কত, 9 তারিখে। ঠিক আছে। আবার এই সাইডে খেয়াল করো, ক্রেডিট সাইডে আছে ব্যাংক, তাহলে ক্রেডিট সাইডে যাব, ব্যাংকের ঘরে টাকাটা লিখে ফেলবো, কত? 10,000। আর এখানে আমরা কি করব? অপোজিট সাইডে কে আছে? নগদান হিসাব, তাহলে এখানে লিখবো নগদান হিসাব। তারিখ লিখে ফেলবো 9 তারিখে। তো কন্টেন্টটি করার পরে একটা কাজ আমাকে অবশ্যই মনে করে করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে এন্ট্রিটার পাশে আমাদের ছোট্ট করে আমাদেরকে সি লিখে ফেলতে হবে। তুমি যদি সি না লেখো, তুমি যদি এই যে এইভাবে লিখো শয়ের রস্বীকার, সেটাও হবে। যেভাবে লেখো, যে কোনো একটা লিখবা। এটা তুমি ভাউচার নং খতিয়ান পৃষ্ঠার যে ঘরটা, এইখানেও লিখতে পারো, অথবা এরকম পাশে লিখে দিতে পারলেও
সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে তোমরা না কনফিউজড হয়ে যাও যে ভাউচার রঙের পৃষ্ঠাতে লিখবো না খতিয়ান পৃষ্ঠাতে লিখবো, পাশাপাশি দুইটা ছক তো মানে ঘর, তো এটা তোমার কনফিউজ হতেই পারো। সেক্ষেত্রে আমি প্রেফার করি যে এরকম পাশে লিখে দিতে, তাহলে হচ্ছে এই কনফিউশনের মধ্যে আর পড়তে হবে না। তো যাই হোক, এই জিনিসটা আমি আরেকবার তোমাদেরকে বুঝাচ্ছি, কন্টেন্টটি যেটা নিয়ে তোমরা ভয় পাও আবার একটু শুনো। সেটা হচ্ছে যখনই আমরা এমন কোনো লেনদেন দেখব যে ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন অথবা ব্যাংকে টাকা জমা দান, এরকম দেখলে আমরা বুঝতে পারবো যে এই দুইটা লেনদেন থাকলে আমাদেরকে কন্টেন্টই করতে হবে। তখন আমরা কি করব, জাবেদা করে ফেলবো। যেহেতু এখানে কি আছে, ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন, সেক্ষেত্রে আমাদের জাবেদাটা কি দাঁড়ায়, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, আমরা ডেবিট সাইডে নগদের ঘরে টাকা লিখব, আর এই যে বিবরণের ঘরটা সেখানে লিখব ব্যাংক হিসাব। আবার যখন ক্রেডিট সাইডে যাব তখন কি করব, যেহেতু ক্রেডিট সাইডে ব্যাংক আছে, টাকা লিখবো ব্যাংকের ঘরে, আর ডেবিট এই বিবরণের ঘরে লিখব ডেবিট সাইডের নামটা নগদান হিসাব। তো আশা করি কন্টেন্টটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখো লাস্টে যেটা বলা আছে সেটা হচ্ছে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট 3000 টাকা। এটা এক ঘর নগদানই বুঝিয়ে ফেলেছিলাম, যেহেতু প্রদান বলা আছে প্রদান সাইডে যাচ্ছি 15 তারিখ, লিখব বহন ও সংস্থাপন হিসাব কত টাকা, এখানে টাকা বলা আছে 3000 টাকা। এটা কোথায় বসবে, নগদের ঘরে বসবে। তো আমাদেরকে কি বলা হয়েছিল কোশ্চেনে, যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত ঘটনা অবলম্বনে আমাদেরকে করতে হবে, অর্থাৎ লেনদেনের অবলম্বনে করতে হবে। তো 15 তারিখ পর্যন্ত লেনদেনগুলো কিন্তু আমরা আমাদের ছকে উপস্থাপন করে ফেলেছি। তো যেহেতু করা শেষ, এখন আমাদেরকে কি করতে হবে, ব্যালেন্স সিডিবিডি নির্ণয় করতে হবে। তো এটা খুব মনোযোগ দিয়ে আমরা দেখব, কারণ হচ্ছে নগদান বইয়ে কিন্তু শুধু একটা টাকার ঘর থাকে বলে ব্যালেন্স সিডিবিডিটা নির্ণয় করা যতটা সহজ, দুই ঘরতে কিন্তু একটু পেঁচ লাগতে পারে। সো আমরা কি করব, অনেক মনোযোগ দিয়ে জায়গাটা দেখব। একটু খেয়াল করো, আগের মতোই আমি কি করব, যে দুটা সাইড থেকে দেখব কোন সাইডে টাকার যোগফলটা বড় হবে। তো আমি যদি খেয়াল করি, আমার হচ্ছে কি ডেবিট সাইডের টাকার যোগফলটা বেশি হবে, কারণটা আমি বলেছিলাম, কারণ প্রাপ্তি সবসময় বেশি হয়। এর মানে এই না যে কখনো প্রদান সাইডে হতে পারে না, হবে, এটা আমরা সামনে দেখব কখন হবে, পরের অঙ্কটাতে আমরা দেখতে পারবো। তাহলে একটু খেয়াল করি এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে আমার ব্যাংকের যোগফলটা আসে 2 লাখ টাকা, লিখে ফেলি 2 লাখ, আর নগদের যোগ আসে 1,30,000 টাকা। তো এই সেম টাকা আমি এখানে লিখে ফেলতেছি 1,30,000, আর হচ্ছে আমার কত ছিল 2 লাখ টাকা, আমি মানে এখানে 20 লিখে ফেললাম, একটা শূন্য কাটে দিলাম। আচ্ছা, এখানে 2 লাখ টাকা লিখে ফেললাম। লেখার পরে আমি কি করব, দুইটা দাগ দিয়ে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এখন আমাকে কি করতে হবে, ক্রেডিট সাইডে যে টাকার অঙ্কটা কম সেটাকে আমার ব্যালেন্স সিডি নামে লিখতে হবে। তাহলে আমি এখানে আগে তারিখটা দিয়ে ফেলে কাজটা কমিয়ে রাখি, সেটা হচ্ছে জুনের শেষ দিন হচ্ছে 30 তারিখ দিয়ে ফেললাম। আর এখানে কি বসবে, ব্যালেন্স সিডি বসবে। তাহলে লিখি ব্যালেন্স সিডি। তো এখানে ব্যালেন্স সিডি কত টাকা হবে, আমরা প্রথমে কি করব, 30, 5, 35 আর 10, 45,000 টাকা এটা যোগ করে ফেললাম। এটাকে আমি 2 লাখ টাকা থেকে মাইনাস করবো, মাইনাস করলে যেটা আসে সেটা হচ্ছে 1,55,000 টাকা। তাহলে ব্যালেন্স সিডি ব্যাংকের ঘরে হলো 1,55,000। আবার খেয়াল করো, নগদের ঘরে আছে 1,30,000, কিন্তু এই সেটটা কত আসে 95, আর 3 হচ্ছে 98,000 টাকা। এটা যদি আমরা 1,30,000 টাকা থেকে মাইনাস করি, আমার আসবে কত, 32,000 টাকা। তাহলে নগদের ঘরে ব্যালেন্স সিডি কত দাঁড়ালো, 32,000 টাকা। আর এই ব্যালেন্স সিডিটাই কিন্তু অপোজিট সাইডে, অর্থাৎ এখানে যেহেতু ক্রেডিট সাইডে বসেছে ব্যালেন্স সিডি, তার অপোজিট সাইডটা হচ্ছে ডেবিট সাইড। এই সাইডে গিয়ে আমার হচ্ছে পরের মাস, জুনের পরের মাস কি হয়, জুলাই হয়। জুলাই মাসের 1 তারিখে যাব, লিখব কি নামে, ব্যালেন্স বিডি নামে। কোন টাকাটা, এই যে নগদের টাকাটা এখানে সেমই থাকবে, 32,000, 32,000ই লিখবো। আর হচ্ছে আবার ব্যাংকে ছিল 1,55,000, তাহলে এখানে ব্যাংকের ঘরে সেম টাকা হবে 1,55,000 টাকা। এই ছিল আমাদের 2 ঘরার নগদান বই। তো আশা করি 2 ঘরা নগদান বইটা বুঝতে পেরেছ। চলো 3 ঘরা নগদান বইটা আমরা সলভ করে ফেলি। তাহলে দেখো, এখন আমরা 3 ঘর নগদান বইটা প্রস্তুত করব। এখানে কি লেখা আছে, প্রারম্ভিক হাতে নগদ হচ্ছে 1,20,000 টাকার, ব্যাংক উদ্ধৃত 60,000 টাকা ধরে জুন 18 থেকে 30 তারিখের লেনদেনের সাহায্যে একটা 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। আচ্ছা, তাহলে এই যে এতটুকু তো করে ফেললাম 15 পর্যন্ত, তাহলে 18 থেকে 30 তারিখ থেকে পর্যন্ত করব। আচ্ছা, তো এই ক্ষেত্রে করা হয়েছে কি, যে যেহেতু আমরা 18 থেকে 30 তারিখ পর্যন্ত করবো, সেক্ষেত্রে এখন আমাদের একটা ব্যালেন্স বিডি দরকার হবে। আর এই ব্যালেন্স বিডি যেহেতু দরকার হবে, তারা এখানে আলাদা করে একটা দিয়ে দিয়েছে যে নগদ 1,20,000 টাকা আর ব্যাংক উদ্ধৃত 60,000 টাকা ধরে তারপর আমরা অঙ্কটা করব। আর যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এই লাইনটার ক্ষেত্রে জাস্ট ব্যাংক জমা পর্যন্ত যদি লাইনটা শেষ হয়ে যেত, তাহলে আমরা এটাকে ব্যালেন্স বিডি ধরতাম। যেহেতু শেষ হয়নি, এক্সটেনশন আছে, অর্থাৎ ব্যবসা শুরু করা হলো কথাটা আছে, তার মানে এখানে আমরা মূলধন ধরেছি। তো ওটা এখানে তোমরা ক্লিয়ার হয়ে নাও
যে এখানে দেখো কি বলা আছে, নগদ 1,20,000 টাকা আর ব্যাংক উদ্ধৃত মানে ব্যাংক জমাই বোঝায়, এত টাকা, এই যে টাকা পর্যন্ত বলে শেষ হয়ে গেছে। তাহলে এটা কি, এটা হচ্ছে ব্যালেন্স বিডি। আমি যদি লিখে দেখাই তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আর হ্যাঁ 3 ঘর নগদান বইয়ের ছকটা একটু বুঝিয়ে নিই। ছকটা কিন্তু সেম ওই যে আগের মতো, জাস্ট একটা ঘর এখন নতুন করে অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে কি বাট্টা। তো বাট্টা যেটা ডেবিট সাইডে হবে সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, যেটা ক্রেডিট সাইডে হবে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তুমি শুধু বাট্টা টাকাও লিখতে পারো, কিন্তু আমি চেষ্টা করি তোমাদেরকে এমন সহজভাবে বোঝানোর জন্য যাতে হচ্ছে তোমরা এত বেশি কিছু চিন্তা ভাবনা না করে খুব সহজে করতে পারো। তো তুমি যদি এখানে শুধু বাট্টা টাকা লেখো তখন হচ্ছে কি তোমাকে আবার চিন্তা করতে হবে যে এখানে কোন বাট্টা টাকাটা লিখবো। আর যখন আমি এখানে প্রদত্ত বাট্টা লিখেছি তখন আমি কি করবো, যখন এখানে দেখবো যে কোথাও আমি টাকা পেয়েছি কিন্তু বাট্টা দিয়েছি, সাথে সাথে আমি এখানে লিখে ফেলতে পারবো। তো সেই ক্ষেত্রে না আমার অত চিন্তা ভাবনা করতে হচ্ছে না, আমি করে দেখাই তখন বুঝতে পারবে যে কতটা সুবিধা হয়। আচ্ছা, তাহলে ব্যালেন্স বিডিটা লেখা দেখাবো বলেছিলাম। আগে তো তারিখটা দিয়ে ফেলি, 2017 জুন, আর এখানেও 2017 জুন। আচ্ছা, তো প্রথমে আমি জুনের 1 তারিখ নিব। জুনের 1 তারিখ, যেহেতু এই যে প্রারম্ভিক হাতে নগদ বলেছে, তুমি কোশ্চেন করতে পারো কেন আমরা তো 18 তারিখ থেকে শুরু করছি, তাহলে 1 তারিখ কেন দিলাম। প্রারম্ভিক বলেছে না, প্রারম্ভিক মানে কি ওই সময়কালের শুরুতে, এখানে জুন মাস না, এটা শুরুতে 1 তারিখে, দ্যাটস ওয়াই আমরা জুনের 1 তারিখ লিখলাম। তো 1 তারিখ লিখে, যেহেতু এটা কি বলেছে নগদ আর ব্যাংক উদ্ধৃত মানে আমাকে বুঝতে হবে এটা ব্যালেন্স, আর যেহেতু প্রারম্ভিক তার মানে হচ্ছে এটা ব্যালেন্স বিডি, মানে শুরু, প্রারম্ভিক মানে তো শুরু মানেই বলেছিলাম ব্যালেন্স বিডি। তাহলে জুনের 1 তারিখ এখানে লিখে ফেলছি ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি টাকাটা কত লিখবো, নগদের ঘরে লিখবো 1,20,000 টাকা, আর এই যে ব্যাংকের ঘরে লিখবো কত, 60,000 টাকা। বাট্টার ছকটা খালি থাকবে। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, তোমাদের বইতে এই যে বাট্টার কলামটা না, এটা কিন্তু আগে দেওয়া, তারপরে নগদ দেওয়া, তারপরে ব্যাংক দেওয়া। তো এটা হচ্ছে কি এত, মানে এটা নিয়ে সমস্যা নাই, জাস্ট তুমি এটা আগেও দিতে পারো পরেও দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় পরে দেওয়াটা বেশি সুবিধা। কারণটা কি, কারণটা হচ্ছে কি যে বাট্টার টাকাটা খুব কম থাকে, নগদ আর ব্যাংক দেখবা সবগুলা লেনদেনে থাকবে, কিন্তু কিছু কিছু লেনদেনে থাকবে বাট্টা 1-2টা লেনদেন। তো তার জন্য এটা আমি দূরে রেখেছি, কারণ এটা তো কম ইউজ হবে, যেগুলো বেশি ইউজ হবে এগুলো আগে রাখলে অঙ্ক করতে সুবিধা হবে। তুমি দুইভাবে করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কোনটা বেশি সুবিধা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে ব্যালেন্স বিডিটা আমরা বসিয়ে ফেললাম। তারপর আমাদেরকে শুরু করতে হবে 18 তারিখ থেকে। 18 তারিখে দেখো, ব্যাংক কর্তৃক ব্যাংক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা, প্রদেয় বিল পরিশোধ 15,000 টাকা। যেহেতু এখানে ও আছে, আমি বলেছিলাম কোথায় জানো, এই যে ও না মানে এবং বলে দিয়েছে, তার মানে হচ্ছে এখানে 2টা লেনদেন, আর 2টা যেহেতু লেনদেন আমরা আগে একটা একটা করে করব। তাহলে প্রথমে এইটা শুরু করি। এখানে বলেছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, তাহলে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় বলতে কি বোঝায়, আমি পাইছি সেটা বোঝায় না, আমি কারোর কাছ থেকে আদায় করছি মানে কি আমার কিছু নিয়েছি, আমি পাইছি। তাহলে এই আদায় প্রাপ্তি সেরে যাবে। তাহলে আমি লিখব জুনের এখানে 18 তারিখ, আর এটা কি হবে প্রাপ্য বিল, লিখলাম প্রাপ্য বিল হিসাব কত টাকা, 25,000 টাকা। আর এখানে বলে দিয়েছে ব্যাংক কর্তৃক, দ্যাটস মিন আমাকে ব্যাংকের ঘরে টাকাটা লিখতে হবে, তাহলে ব্যাংকের ঘরে লিখলাম 25,000 টাকা। আবার দেখো, যেহেতু এইটা শেষ, আমরা এই সেটটা চলে যাই, প্রদেয় বিল পরিশোধ মানেই তো প্রদান, চলে গেছে হাত থেকে। তাহলে আমরা কি করব, 18 তারিখ প্রদান সেটে লিখে এখানে লিখবো প্রদেয় বিল হিসাব। কেন, কারণ এই যে প্রদেয় বিল বাবদ আমি পরিশোধ করেছি, দ্যাটস ওয়াই প্রদেয় বিল লিখলাম। প্রদেয় বিল হিসাব লিখে টাকা লিখে ফেলবো ব্যাংকের ঘরে 15,000 টাকা। কেন ব্যাংকের ঘরে, কারণ বলে দিয়েছে ব্যাংক কর্তৃক। আচ্ছা, গেল। তারপরে 22 তারিখেরটা লিখবো, পতেঙ্গা স্টোর হতে 13,000 টাকা চেক প্রাপ্তি, আর হচ্ছে 1,000 টাকা বাট্টা মঞ্জুর। আচ্ছা, আমি চেক প্রাপ্তি অর্থাৎ পেয়েছি, তাহলে আমি প্রাপ্তি সেটে যাব। দেখো এখানে যেহেতু প্রাপ্তি কথা লেখা আর তোমারও এখানে প্রাপ্তি লেখা, তো মিলে গেল প্রাপ্তি সেটে। তাহলে তোমাকে অত চিন্তা করতে হচ্ছে না যে আমি ডেবিট সাইডে লিখবো না ক্রেডিট সাইডে লিখবো। তাহলে যেহেতু প্রাপ্তি আমি লিখলাম 22 তারিখ, প্রাপ্তি সাইডে লিখবো পতেঙ্গা স্টোর হিসাব কত টাকা, চেক যেহেতু পেয়েছে আমি ব্যাংকের ঘরে লিখবো 13,000 টাকা। আচ্ছা, আর 1,000 টাকা বাট্টা মঞ্জুর, মানে আমি বাট্টা মঞ্জুর করছি, মানে আমি দিয়েছি, তাহলে কি হবে প্রদত্ত বাট্টা এখানে হবে। তাহলে কত টাকা হবে, 1,000 টাকা, লিখে ফেলি 1,000 টাকা। তারপরে একটু দেখি, 22 তারিখও শেষ করে ফেললাম। 26 তারিখে বলা আছে যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা আর 25,000 টাকার চেক ইস্যু। আচ্ছা, যেহেতু আমি চেক ইস্যু করেছি, ইস্যু বলতে কি বোঝায়, ইস্যু বলতে বোঝায় হচ্ছে যে তুমি কাউকে দিয়েছো, প্রদান ইস্যু করেছি মানে আমার কাছ থেকে চলে যাবে। তাহলে আমি প্রদান সাইডে যাব,
যে লিখবো হচ্ছে কি যমুনা ট্রেডার্স হিসাব। আচ্ছা লিখে ফেললাম। এখন নগদের ঘরে লিখবো 20,000 টাকা, আর ব্যাংকের ঘরে লিখলাম 25,000 টাকা। এখন বলেছে কি যে 10% বাট্টায়, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, একটু মনোযোগ দিয়ে শুনবে, এটা তোমরা অনেকে বুঝো না। এখানে একটা কথা আছে 10% বাট্টায়, দ্যাটস মিন বাট্টা করার পরে নগদে হচ্ছে 20,000 টাকা আর সেকে 25,000 টাকা দেওয়া হয়ে গেছে। মানে এই যে 20 আর 25 টোটাল 45,000 টাকা, এটা হচ্ছে বাট্টা করার পরের অ্যামাউন্ট। তাহলে 10% টাকা অর্থাৎ বাট্টার টাকাটা কত সেটা কিন্তু আমরা জানি না। তাহলে যদি না জানি তাহলে যে বাট্টার ঘরটা যে ফাঁকা রয়ে গেছে প্রাপ্ত বাট্টা, এখানে কত বসাবো, তাই না? এটা একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। একটু খেয়াল করো, যে কোনো টাকার অ্যামাউন্টকে আমরা ধরি কি 100%। মনে করো তোমার কাছে হচ্ছে 5,000 টাকা আছে, আমি বললাম যে 5,000 টাকা তোমার কত পার্সেন্ট টাকা আছে, তুমি বলবা যে 100% টাকা। 5,000 টাকা হচ্ছে তোমার জন্য 100% টাকা। এখন ফুল টাকাটা যদি 100% হয়, ঠিক তেমনি এই যে 20,000 আর 25,000 আর এই যে 10% সহ এই তিনটা টাকা যোগ করলে, অর্থাৎ নগদ, এখানে হচ্ছে ব্যাংক, আর হচ্ছে ওই যে বাট্টার টাকা, এই টোটাল যদি আমি যোগ করি তাহলে যেই অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে 100% অ্যামাউন্ট, তাই না? তো এখানে যে 100% অ্যামাউন্টের মধ্যে 10% অ্যামাউন্টটা আমরা জানি না, অর্থাৎ বাট্টার অ্যামাউন্টটা আমরা জানি না। তাহলে আমাদের 90% আমরা জানি, আর এই 90% টাকাটা কত, 20 আর 25 মানে হচ্ছে 45,000 টাকা। তাহলে 45,000 টাকা যদি 90% টাকা হয় তাহলে 10% টাকা কত? এটা তো ইজি না খুব। আমরা কি করব, 45,000কে 90 দিয়ে ভাগ করে দেবো। একটু দেখি কত আসে। 45,000কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, দেখো আসে হচ্ছে 500 টাকা। তাহলে 500 টাকা হচ্ছে তোমার 1%-এর টাকা বের হয়ে গেল। 500 টাকা হচ্ছে 1%। তাহলে আমাদের জানা প্রয়োজন কত, 10%-এর টাকা কত। তাহলে আমি 10 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কত আসে, 5,000 টাকা। তার মানে আমাদের এই 10% বাট্টার অ্যামাউন্টটা হবে 5,000 টাকা। এটা হচ্ছে আমরা বাট্টার করে বসিয়ে দিই। এই জিনিসটা আমি আরেকবার একটু বলি তোমাদেরকে। সেটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে বলা হয়েছে যে যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায়, হ্যাঁ বাট্টায়, এর মানেটা হচ্ছে যে বাট্টা করার পরে নগদে 20 আর চেকে 25,000 টাকা ইস্যু করা হয়েছে। তাহলে বাট্টার অ্যামাউন্টটা কত, তাই না? তাহলে যে কোনো টাকার অ্যামাউন্টকে আমরা ফুল টোটালটাকে আমরা ধরি 100%। এইখানে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে কাকে কাকে নিয়ে, নগদকে নিয়ে, ব্যাংকে নিয়ে, বাট্টাকে নিয়ে, তিনটা মিলে হচ্ছে 100% টাকা। তো এর মধ্যে 10% টাকার অ্যামাউন্ট আমরা জানি না, এটাই আমরা বের করব। তাহলে যেহেতু জানি না, তাহলে জানি কত পার্সেন্ট, 90%। সেই 90% টাকাটা কত, এই নগদ আর ব্যাংকের যোগফল 45,000 টাকা। তো 45,000 টাকা যদি 90% টাকা হয়, তাহলে 90 দিয়ে যদি আমি ভাগ দিই, 1 ভাগ কত, 500 টাকা। আমার জানা প্রয়োজন 10 ভাগ কত, তাহলে আমি 10 দিয়ে গুণ করলাম, 5,000 টাকা। তাহলে 10% বাট্টা অর্থাৎ 5,000 টাকা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তাহলে আশা করি বুঝতে পেরেছ। 30 তারিখে দেখো বলা আছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, আমাকে মঞ্জুর করেছে, তার মানে এটা বুঝতে হবে যে আমি সুদ পেয়েছি। তাহলে যদি পাই তাহলে অবশ্যই আমরা প্রাপ্তি সাইডে চলে যাব। তারিখ দিচ্ছি 30, লিখবো ব্যাংক সুদ হিসাব। আচ্ছা 500 টাকা কোথায় লিখবো, ব্যাংকের ঘরে লিখবো। কেন ব্যাংকের ঘরে লিখবো, ব্যাংকের সুদ কিন্তু ব্যাংকের যে আমার টাকা জমা আছে ওটার সাথে অ্যাড হবে, আমাকে কিন্তু হাতে নগদে টাকাটা দিবে না। তাহলে ব্যাংকের ঘরে লিখে ফেললাম। আর এখানে যদি এবং দেওয়া আছে, তার মানে এখানে দুইটা লেনদেন, আরেকটা লেনদেন আছে। কি বলা আছে, চার্জ কর্তন করলো 1,000 টাকা। কর্তন করে মানে কি, এটা হচ্ছে চার্জ কেটে নেওয়া। আমাদের বলি না যে ফোনে সার্ভিস চার্জ কেটে নেয়, কেটে নেওয়া মানে কি বোঝায়, যে টাকাটা আমার হাত থেকে চলে গেছে। তাহলে এটা আমরা প্রধান সাইডে যাব, প্রধান সাইডে গিয়ে তারিখটা দেই, লিখবো হচ্ছে ব্যাংক চার্জ হিসাব, আর টাকাটা লিখবো ব্যাংকের ঘরে। কারণ চার্জটা যে কর্তন করবো ওই টাকাটা আমার ব্যাংক থেকে কমে যাবে, আমার হাত থেকে কিন্তু নিয়ে যাবে না। তাহলে ব্যাংকের ঘরে লিখে ফেললাম। তো এই ক্ষেত্রে একটা কথা বলি, যে মাঝখানে ও লেখা এবং লেখা এগুলো দিয়ে কিন্তু বোঝানো হয়েছে দুইটা লেনদেন, ঠিক আছে? এর মানে কিন্তু এইটা না যে এটা কন্ট্রাএন্ট্রি। কন্ট্রাএন্ট্রি হবে শুধু দুইটা ক্ষেত্রেই, যদি আমি ব্যাংকে টাকা জমা দিই আর যদি ব্যাংকের থেকে টাকা নেই। তো যাই হোক, আমি হচ্ছে 18 থেকে 30 তারিখ পর্যন্ত যতগুলো লেনদেন ছিল আমরা হচ্ছে চকে বসিয়ে ফেলেছি। এখন আমরা কি করব, ব্যালেন্স সিডিটা নির্ণয় করে ফেলবো। তো ব্যালেন্স সিডিটা ওই যে আগের মতোই আমি কি করব, দেখব যে আমার প্রাপ্তি সেটটা বড় না প্রদান সেটটা বড়। তো এইটার ক্ষেত্রে আমাদের প্রাপ্তি সেটটাই বড় হয়েছে। তাহলে আমি 1,20,000 টাকা বসিয়ে ফেললাম। এই সেটটা যদি আমি যোগ করি তাহলে আমার আসবে 98,500 টাকা, সেটাও বসিয়ে ফেললাম। আর প্রদত্ত বারটা 1,000, আর এখানে 5,000। প্রদত্ত বারটার ক্ষেত্রে কোনো ব্যালেন্স সিডি নির্ণয় করতে হয় না, যার অ্যামাউন্ট সেটা বসে যাবে। আমি আবারও বলছি, শুধু নগদ আর ব্যাংকের যে টাকা এটার হচ্ছে আমরা ব্যালেন্স সিডি নির্ণয় করব, কিন্তু বারটার ক্ষেত্রে কোনো সিডি নির্ণয় করা হয় না। সেক্ষেত্রে যার যেটা থাকবে সেটাই যোগফল বসে যাবে। আর এগুলো তো সেমই হবে।
1,20,98,500। যেহেতু টাকার অ্যামাউন্ট বসিয়ে ফেলেছি, আমরা কি করব, দুটো দাগ দিয়ে ফেললাম, দাগ দিয়ে ক্লোজ করলাম। এখন কথা হচ্ছে এই পাঁচটা এখন আমাদের যোগ দিয়ে দেখতে হবে কত কম এসেছে। আর যে অ্যামাউন্টটা কম আসবে এটা কি ব্যালেন্স সিডি, তাহলে হচ্ছে আমরা লিখেই ফেলি আগে ব্যালেন্স সিডি। কত কম এসেছে, এখানে আছে 1,20,000 টাকা দেখো, আর এখানে আছে কত 20,000 টাকা, তাহলে আমাদের ব্যালেন্স সিডি অবশ্যই কত হবে 1 লাখ টাকা। তাহলে এখানে লিখব 1 লাখ। আর এখানে দেখি এটা যোগ করলে আসে 98,500 টাকা, আর এটা যোগ করে যদি এই অ্যামাউন্টটা থেকে বাদ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 57,500 টাকা। আর বাট্টারটা তো ব্যালেন্স সিডি নির্ণয় করবই না, তাহলে ব্যালেন্স সিডিটা এক্ষেত্রে কোথায় এসেছে, ক্রেডিট সাইডে এসেছে। যেহেতু ক্রেডিট সাইডে চলে এসেছে, তার অপোজিট সাইডে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ ডেবিট দিকে, আর লিখব কি জুলাই মাস 1 তারিখ, আর ব্যালেন্স বিডি লিখে কি করব, এই সিডির টাকাগুলো এখানে ট্রান্সফার করে ফেলব, 1 লাখ আর হচ্ছে 57,500 টাকা। তাহলে এই ছিল আমাদের 3 ঘর নগদান বই। আশা করি 3 ঘর নগদান বইটা তোমরা বুঝতে পেরেছো। এটার পরে তোমাদেরকে আমি আরেকটা 3 ঘর নগদান বই করাবো। কেন করাবো, কারণ হচ্ছে ওইটা একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট, চলো আমরা একটু দেখে ফেলি। তাহলে দেখো এই অঙ্কটাতে কি লেখা আছে, 2017 সালের জানুয়ারি মাসে কিশোর ব্রাদার্সের নিম্নোক্ত লেনদেনসমূহ সংগঠিত হয়েছে। তারপর কি করা আছে, কতগুলো লেনদেন দেওয়া আছে, আর বলা আছে উপযুক্ত লেনদেনগুলো হতে 1, 28, 29, 31 তারিখের লেনদেনগুলো দ্বারা একটা 3 ঘর নগদান বই প্রস্তুত করো। এখন কথা হচ্ছে যে 3 ঘর নগদান বই তো আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু বলেছিলাম যে এরপরে আরেকটা 3 ঘর নগদান বই দেখাবো যেটা একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট, একটু প্রথম লেনদেনটা আমরা একটু পড়ি চলো। বলা আছে নগদ অতিরিক্ত 30,000 টাকা ও ব্যাংক জমা অতিরিক্ত 25,000 টাকা। এখন যারা তোমরা এখনও মানে এটাই তোমাদের জন্য নগদান বইয়ের ফার্স্ট ক্লাস, তারা কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত এটার সাথে একটু অপরিচিত হতে পারো। তো এর জন্যই হচ্ছে এই কোশ্চেনটা চুজ করা। আর এটার আরেকটা কারণ হচ্ছে যে 31 তারিখে একটা এন্ট্রি আছে, ওইটাও তোমাদেরকে বুঝাবো। তো এই দুইটা কারণে আমি এটা নিয়েছি। আর যেহেতু আমাদের 1, 28, 29, 31 বলেছে, আমরা একটু মার্ক করে নিই। আর তোমাদের তো সৃজনশীল আসে পরীক্ষায়, তো সৃজনশীলে হচ্ছে পুরা লেনদেন থেকে মানে পুরাটা থেকে কখনো বলে না, এরকম তারিখ সিলেক্ট করে দিবে। আর হচ্ছে এখানে জাস্ট এটা চুজ করার মেন উদ্দেশ্য হচ্ছে 31 তারিখটা, তো এটা বোঝানোর জন্য এটা নেওয়া হয়েছে। তো এর কারণে হচ্ছে গিয়ে আমি এতগুলো এখন নেইনি। তো তোমরা যারা অলরেডি একটু আগে দেখে ফেলেছো 3 ঘর নগদান বই কীভাবে করো, তোমরা তো জানোই কীভাবে নগদান বইটা করতে হয় 3 ঘর। তো সেটা আমি এইটা আগে আমি একটু করে প্রস্তুত করে রেখেছি, তোমাদেরকে ওইটা বুঝিয়ে দিলে আমি আশা করি তোমরা বুঝতে পারবে। খেয়াল করে দেখো এখানে পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে আগের অঙ্ক কিন্তু ছিল নগদ অতিরিক্ত আর হচ্ছে ব্যাংক জমা, কিন্তু এখানে একটা নতুন কথা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত। তো ব্যাংক জমা অতিরিক্ত মানে কি, এখন তোমরা হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না, তাই আমি বলি যে যারা যারা জানো না একটু জেনে নাও যে ব্যাংক জমা অতিরিক্ত মানে হচ্ছে ব্যাংকে যত টাকা জমা রাখা হয়েছে তার অতিরিক্তটা তুলে নিয়ে আসা। মনে করো আমি হচ্ছে ব্যাংকে 20,000 টাকা জমা রেখেছি, তো আমি যদি ব্যাংকে 20,000 টাকা জমা রাখি, আমি কি করলাম 25,000 টাকা উঠিয়ে নিয়ে আসলাম। তা আমার জমা রাখা আছে 20,000 টাকা, আমি উঠিয়ে নিয়ে আসলাম 25,000 টাকা, তাহলে 5,000 টাকাকে আমি বেশি নিয়ে আসলাম না। এই যে আমি বেশি 5,000 টাকা আমার জমার থেকেও বেশি উঠিয়ে নিয়ে আসলাম, এটা হচ্ছে জমা অতিরিক্ত। এখন কথা হচ্ছে এই যে আমাকে ব্যাংক 5,000 টাকা বেশি উঠানোর জন্য একটা মানে সুবিধা দিল, এই যে সুবিধাটা দিচ্ছে এটা তো এমনি এমনি দিবে না, এর জন্য আমাকে কী করতে হবে, পরবর্তীতে এই টাকাটা আমাকে ফেরত দিতে হবে। তো পরবর্তীতে যে আমি টাকাটা ফেরতটা দিব, এটা হচ্ছে আমার জন্য একটা দায় হয়ে দাঁড়াবে। যেহেতু দায় হয়ে দাঁড়াবে, আমরা জানি দায় কিন্তু ডেবিটে হয় না, দায়ের নেচারটা হচ্ছে ক্রেডিট। দ্যাটস ওয়াই এই ব্যাংক জমা অতিরিক্তর জন্য আমরা কি করব, ব্যালেন্স বিডিটা ক্রেডিট সাইডে লিখবো। আমি ছকে দেখাচ্ছি, দেখো ছকে আমি কি করেছি, নগদ অতিরিক্ত 30,000 টাকা, এটার মধ্যে তো পার্থক্য কিছু নেই, আগের মতো, যেহেতু আগের মতোই জানুয়ারির 1 তারিখ দিলাম, ব্যালেন্স বিডি লিখে ডেবিট সাইডে নগদের ঘরে আমি টাকা লিখে ফেলেছি। পার্থক্যটা এখানে ব্যাংক জমা অতিরিক্ত, যেহেতু জমা অতিরিক্ত বলেছে, আমি কারণটা তোমাদেরকে বলেছি কেন আমি ক্রেডিট সাইডে যাব, কারণ হচ্ছে এটা একটা দায়। তো আমি ক্রেডিট সাইডে চলে গেলাম, লিখলাম জানুয়ারি 1 তারিখ থেকে আবার ব্যালেন্স বিডি, আর টাকাটা হবে ব্যাংকের ঘরে, যেহেতু এটা ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাকে এই ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন আমি দিচ্ছি, সেটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্তকে অন্যান্য নামেও লেখা থাকতে পারে। কি লেখা থাকতে পারে, ওভারড্রাফট লেখা থাকতে পারে, ব্যাংক ওভারড্রাফট অথবা ওডি এভাবে লেখা থাকতে পারে। তো এভাবে লেখা থাকলে তুমি কি এখন
পড়বে? অবশ্যই পড়বে না, কারণ আমি কিন্তু তোমাকে জানিয়ে দিয়েছি যে ব্যাংক জমার অতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট আর ওডি হচ্ছে একই কথা। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত ইংলিশটা হচ্ছে কি? ওভারড্রাফট। দ্যাটস ওয়াই এই ওভারড্রাফটটাকে আবার শর্ট করে লিখেছে ও আর হচ্ছে ডি। তো যদি আমাদের ব্যাংক জমা অতিরিক্ত না লিখে ওভারড্রাফট কথাটা লেখা থাকে বা ওডি লেখা থাকে, একই কাজ আমরা করব, ক্রেডিট সাইডে গিয়ে ব্যালেন্স বিটি লিখে ফেলবো। তাহলে আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেছো। যদি নগদ উদ্ধৃত অলওয়েজ ডেবিটই হবে, এটা কখনো অতিরিক্ত হয় না। যখন আমাদের ব্যাংক জমা লেখা থাকবে ব্যালেন্স বিটিটা আমরা লিখবো ডেবিট সাইডে, আর যখন আমাদের অতিরিক্ত বলা থাকবে ব্যালেন্স বিটিটা লিখবো হচ্ছে ক্রেডিট সাইডে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমরা একটু হয়তো বা একটু খচখচে লাগতেছে মনের ভিতরে যে ব্যালেন্স বিডি লিখে সবসময় তো নগদে আর ব্যাংকে মানে পাশাপাশি লিখতাম, এটা একটু অন্য পাশে হয়ে গেল। এটা মানে ম্যাটার করে না, দুই সাইডেই হতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখি, যেহেতু 1-এর পর 28 তারিখে করতে বলা হয়েছে, বলেছে কি সুমনের নিকট হতে 3,850 টাকা পাওয়া গেল এবং তাকে 150 টাকা বার্তা দেওয়া হলো। তো বলেই তো দিয়েছে পাওয়া গেল, যেহেতু পাওয়া গেল বলেছে, তাহলে আমরা কই যাব? প্রাপ্তি সাইডে যাব। লিখলাম সুমন হিসাব, কত টাকা পেয়েছি? 3,850 টাকা, আর বার্তা বলেছে 150, লিখে দিলাম। 29 তারিখে দেখো কি লেখা আছে, জহির ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,350 টাকা প্রদান করা হলো। তো যেহেতু বলাই আছে প্রদান, আমরা প্রদান সাইডে গেলাম, গিয়ে লিখলাম কি জহির ট্রেডার্স হিসাব, লিখলাম 9,350 টাকা। আর যেহেতু 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে বলেছে, পূর্ণ নিষ্পত্তি মানে কিন্তু বাট্টা, আর বাট্টা মানে নগদ বাট্টা। তো যাই হোক, এটার থেকে এটা মাইনাস যদি আমি করি, আমার 150 টাকা আমি কম দিয়েছি, তার মানে এটাকে আমার জন্য প্রাপ্ত বাট্টা। তাহলে আমি প্রাপ্ত বার্তাতে গিয়ে 150 টাকা লিখে ফেললাম। এই ছিল 29 তারিখ পর্যন্ত। এখন আসছে মেইন ক্লাইম্যাক্সটা। ক্লাইম্যাক্সটা কি দেখো, এখানে কি বলেছে, 2,500 টাকা নগদ উদ্ধৃত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তো উদ্ধৃত বলতে কি বুঝে দেখো, উদ্ধৃত বলতে কিন্তু বুঝা হচ্ছে ব্যালেন্স, তার মানে এটা একটা ব্যালেন্স। আর ব্যালেন্সটা আছে কবে? মাসের শেষ দিনে, তার মানে এটা হচ্ছে একটা ব্যালেন্স সিডি। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের যখন বেসিক বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে হাতে রাখা মানে মাস শেষে যেটা হাতের থেকে যায় নগদ, ওটাকে কিন্তু ব্যালেন্স সিডি বলে। তাহলে এই লাইনটা দ্বারা কিন্তু একদম স্পষ্ট, এটা হচ্ছে একটা ব্যালেন্স সিডি। এখন আমরা একটু ছকে ফিরে যাই, একটু ছকে দেখি যে আমরা হচ্ছে 1 থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু বসিয়ে ফেলেছি। বসানোর পরে আমরা কি করব, দেখব যে নর্মালি ব্যালেন্স বিডি সিডি যেভাবে বের করো ওভাবে, যে কোন সেটের টাকার যোগফলটা বড় হয়। দেখলাম যে ডেবিট সাইডে নগদের টাকাটা বড় হয় আর ব্যাংকের টাকাটা ক্রেডিট সাইডে বড় হয়। তো যেই সাইডে বড় হয় আমি যে সব দুই সাইড তো সমানে লিখতে হবে, সমান করে লিখে ফেললাম, আর বারটা তো যেটা যা থাকে সেটাই লিখতে হয়। চলে গেল। এখন কথা হচ্ছে আমি একটু নগদের, প্রথমে যেহেতু নগদে আছে নগদের ব্যালেন্স সিডিটা বের করব। তাহলে এখানে আছে 33,850 টাকা, এখান থেকে আমাকে মাইনাস করতে হবে 9,350 টাকা। মাইনাস করব, মাইনাস করার পর দেখা যাবে যে আমার হচ্ছে ডিফারেন্সটা হবে 24,500 টাকা। আমরা একটু এখানে লিখে রাখি, 24,500 টাকা ডিফারেন্স হবে। এখন 24,500 টাকা ডিফারেন্স হওয়া মানে কি, 24,500 টাকা এখানে ব্যালেন্স সিডি হিসাবে লেখার কথা ছিল, তো আমি লিখেছি কত? 2,500। কেন লিখলাম? কারণ এখানে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে আমাকে নগদ উদ্ধৃত হাতে রাখতে হবে কত, জানুয়ারি মাসের 31 তারিখে 2,500 টাকা। দ্যাটস ওয়াই আমার হাতে যত টাকায় ব্যালেন্স সিডি আসুক না কেন আমি সেটা রাখতে পারবো না। আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 2,500 টাকা, আমাকে 2,500 টাকায় ব্যালেন্স সিডি হিসাবে রাখতে হবে। তো এই তো 24,500 টাকার মধ্যে আমি 2,500 টাকা ব্যালেন্স সিডি রেখে ফেললাম। তো এখনও তো আমার হাতে টাকা থেকে যায়, কত থেকে যায়? 22,000 টাকা। এই যে 22,000 টাকাটা, এইটাকে আমাকে কি করতে হবে সেটাও কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে। কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিয়ে দিতে, অর্থাৎ ব্যালেন্স সিডি যে 2,500 টাকা রাখবো, ওটা রাখার পর যদি আমার হাতে আরও টাকা থাকে সেটা আমি ব্যাংকে জমা দিয়ে দিব। তুমি খেয়াল করো এখানে কিন্তু আমি একটু জায়গা ফাঁকা রেখেছি, কেন রেখেছি? এই এন্ট্রিটা করার জন্য। আচ্ছা, তুমি তো জানোই যদি আমি ব্যাংকে টাকা জমা দিই সেক্ষেত্রে নগদান এন্ট্রিতে কি, নগদান বইতে কি করতে হবে? কন্ট্রা এন্ট্রি দিতে হবে। ব্যাংকে জমা দেওয়া হলো, এটার বার্তাটা একটু মানে এটার জাবেদাটা একটু ছোট্ট করে লিখে ফেলি। ব্যাংকে যদি জমা দেই তাহলে হচ্ছে জাবেদাটা ব্যাংক হচ্ছে ডেবিট আর নগদ হচ্ছে ক্রেডিট, সংক্ষেপে লিখে নিলাম। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট, আমরা হচ্ছে ডেবিট সাইডে যাব, তারিখ দিব হচ্ছে মাসের শেষের, দিয়ে আমরা এখানে লিখব নগদান হিসাব, কারণ এটার অপোজিটে কিন্তু নগদান লেখা। তাহলে নগদান হিসাব লিখলাম, আর ওই যে টাকা হচ্ছে ডেবিট দিকে আছে ব্যাংকের ঘরে, তাহলে হচ্ছে এখানেও মানে নগদ আমাদের জাবেদার ক্ষেত্রে যাই হবে এখানেও তাই হবে। তো কত টাকার জন্য? 22,000 টাকা লিখে ফেললাম। আবার কি করব?
ক্রেডিট সাইডে আছে নগদের ঘরে, তাহলে আমরা ক্রেডিট সাইডে যাব, নগদের ঘরে টাকাটা লিখে ফেলছি 22,000 টাকা, কিন্তু নাম লিখতে হবে কার, অপোজিটে যে আছে তার। তাহলে আমি আগে তারিখটা দিচ্ছি, তারপর লিখে ফেলছি ব্যাংক হিসাব। এখন যদি তুমি যোগ করে দেখো দেখবা যে এখানে 33,850 টাকায় আসবে। তাহলে যেহেতু এটা আমরা একটা কন্টেন্টে করেছি, তাহলে আমরা কি করব, এখানে সি লিখে দিব, সি লিখে দিলাম। এখন দেখো নগদের যে কলাম, এটার কিন্তু ব্যালেন্স সিডি নির্ণয় করা শেষ। এখন আমরা একটু ব্যাংক সাইডে চলে যাই। ব্যাংক সাইডে আমার এখনও যদি আমরা কম্পেয়ার করি, ক্রেডিট সাইডের টাকাটাই কিন্তু বড় হয়। যেহেতু ক্রেডিট সাইডের টাকাটা বড় হয়, তাহলে ব্যালেন্স সিডিটা কই হবে, ডেবিট সাইডে হবে। 25 থেকে যদি আমরা 22 মাইনাস করে দিই, তাহলে কিন্তু 3,000 টাকা আমাদের ব্যালেন্স সিডি থাকছে। তাহলে 31 তারিখ দিয়ে লিখবো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি লিখে ফেললাম। আর হচ্ছে এখন আমরা কি করব, এই ব্যালেন্স সিডিগুলোকে ব্যালেন্স বিডিতে স্থানান্তর করব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দুইটা সাইডে ব্যালেন্স সিডি আসছে। কেন আসছে, কারণ বিডি দুইটা সাইডে ছিল। তো এখনও আবার যে আমি পরবর্তী মাস অর্থাৎ জানুয়ারির পরে কি ফেব্রুয়ারি মাসে যখন ব্যালেন্স বিডিটা নির্ণয় করব, তখনও কিন্তু দুইটা সাইডে আসবে। কিভাবে আসবে দেখি, এই যে ব্যালেন্স সিডিটা, এটা এই সাইডে চলে আসবে, ব্যালেন্স বিডি নামে লিখলাম ব্যালেন্স বিডি। কত টাকা, 2,500 নগদের ঘরে। কত তারিখে, ফেব্রুয়ারির 1 তারিখে। আবার এইটা এই সাইডে চলে আসবে, ফেব্রুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি নামে। কোন টাকাটা, ব্যাংকের টাকাটা। কত টাকা, 3,000 টাকা। তো এটাই ছিল এই অঙ্কের জন্য একদম ক্রিটিক্যাল একটা পার্ট। তো এটা আমি তোমাদের জন্য এই জন্যই চুজ করেছি, যাতে এরকম অঙ্ক আসলে তোমরা ঘাবড়ে না যাও, এটা অ্যান্সার করতে পারো। তো এই অঙ্কের মধ্যে আলাদা কি ছিল সেটা আমি আরেকবার একটু হাইলাইট করি। আলাদা ছিল, অন্য অঙ্কগুলোতে থাকে ব্যাংক জমা, এটাতে ছিল ব্যাংক জমা অতিরিক্ত। যদি ব্যাংক জমা অতিরিক্ত থাকে, তাহলে ব্যাংকের ব্যালেন্স বিডিটা হবে ক্রেডিট সাইডে। আরেকটা জিনিস ডিফারেন্ট ছিল, সেটা হচ্ছে 2,500 টাকা হাতে নগদ উদ্ধৃত রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিতে হবে। যদি মাসের শেষে এরকম কথা বলা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, নগদের ব্যালেন্স সিটি যাই আসুক না কেন, কোশ্চেনে যেটা লেখা আছে সেটা আমাকে ব্যালেন্স সিটি হিসাবে ধরতে হবে। তারপরে আমরা যোগ বিয়োগ করে দেখব যে কত টাকা আর বাকি আছে। ওই যত টাকা বাকি থাকবে ওটাকে আমাকে বলেই দিয়েছে কোশ্চেনে যে ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। তাহলে ব্যাংকে জমা দিয়ে দিলে নগদ টাকা আমাদের ওটাকে কি করতে হয়, কন্ট্রা এন্ট্রি করতে হয়। তো কন্ট্রা এন্ট্রির যে নিয়মটা আমি তোমাদেরকে শিখিয়েছি, সেই নিয়ম অনুসারে করে দিবে, অঙ্কটা সলভ হয়ে যাবে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি জটিল অঙ্কটা অনেক সহজ করে বোঝানোর জন্য। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে প্রকারভেদ যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে নগদান বই হচ্ছে 4 প্রকার হয়, 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, আর হচ্ছে খুচরা নগদান বই। তো এর মধ্যে আমি কিন্তু বলেছিলাম যে খুচরা নগদান বইটা আমি তোমাদেরকে এখন শিখাবো না, কারণ ওটা গুরুত্বপূর্ণ না। তো এই 3টা যে প্রকারভেদ, ওটা কিন্তু আমি শিখিয়ে ফেলেছি তোমাদেরকে। তাহলে এখন আমরা কি শিখবো, ওই যে আরও 2টা অন্যান্য প্রকারভেদ দেখেছিলাম, যেটা আসলে নগদান বইয়ের প্রকারভেদ না হলেও নগদান বইয়ের মধ্যে আমাদেরকে শিখতে হবে। সে 2টা কী ছিল, অবশ্যই নগদ প্রাপ্তি জাবেদা আর হচ্ছে নগদ প্রদান জাবেদা। তো চলো আমরা একটু চট করে ওই 2টা কীভাবে করতে হয় শিখে নিই। তো শিক্ষার্থীরা, এখন আমরা নগদ প্রাপ্তি জাবেদাটা প্রস্তুত করার আগে শিখে নেব। দেখো এখানে একটা কোশ্চেন আছে, এখানে অনেকগুলো লেনদেন আছে। এই লেনদেনের ভিতরে প্রথমে আমরা কি করব, নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করব। তো নগদ প্রাপ্তি জাবেদার যে ছকটা, সেটা আমি এখানে আগে করে রেখেছি। দেখো ছকটা কিভাবে করে, নগদ প্রাপ্তি জাবেদা এটা লিখলাম, প্রতিষ্ঠানের নাম লিখলাম, তারিখ, ক্রেডিট হিসাব খাত। তুমি চিন্তা করো, নগদে যদি তুমি পাও, তাহলে কি হয়, নগদান হিসাব ডেবিট হয়। আর অপোজিট যে সাইডগুলো বা পক্ষগুলো থাকবে, সেগুলো কি হবে, ক্রেডিট হবে। তো সেই অপোজিট পক্ষগুলোর নামই কিন্তু আমরা এই ছকটার ভিতরে লিখবো, এই কলামটার ভিতরে লিখবো। দ্যাটস ওয়াই এখানে লেখা হচ্ছে ক্রেডিট হিসাব খাত। তারপরে দেখো সূত্র লেখা আছে, নগদান হিসাব ডেবিট, বাট্টা ক্রেডিট। দেখো তুমি যদি নগদে টাকা পাও, নগদ টাকা তো বাড়লে ডেবিটই হবে। আর বাট্টা, তুমি যদি নগদ টাকা পাও, তাহলে তুমি হচ্ছে বাট্টা দিবে। আর যদি তুমি বাট্টা দাও, প্রদত্ত বাট্টা হয়ে যায়, সেটা ডেবিট হবে। কী কী ক্ষেত্রে বা কী কী খাতে তুমি টাকাটা পেতে পারো, বিক্রয় করলে দেনাদারের কাছে, অথবা অনেক আরও কোনো ক্ষেত্রে হতে পারে। তো সবগুলো তো এরকম লেখা পসিবল না, তাহলে অনেক ঘর হয়ে যাবে। তার জন্য অ্যাকাউন্টিংয়ে কী করা হয়, এই ছকটার ক্ষেত্রে শেষে অন্যান্য হিসাবটা অ্যাড করে দিয়েছে। মানে বিক্রয় আর দেনাদার বাদে যদি আরও কোনো পক্ষ তুমি যদি পাও, তাহলে এই অন্যান্য হিসাবে টাকাটা তুমি লিখবে। এই হচ্ছে তোমার ছকের কনসেপ্ট। অঙ্কটা করে দেখায়, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, প্রথমে আমি তারিখটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, মার্চ মাস লিখে নিলাম। তো এখানে আমি যেহেতু নগদ প্রাপ্তি জাবেদা হেডিং দিয়েছি, তার মানে কি, যে প্রতিষ্ঠানে যত ধরনের নগদ প্রাপ্তি আছে সেগুলো হচ্ছে এই ছকে আসবে। তাহলে প্রথমে 1 তারিখে বলা আছে নগদ তহবিল 57,500 টাকা।
এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে 1 তারিখে নগদ তহবিল, নগদ জমা, ব্যাংক জমা এগুলো থাকা মানেই কিন্তু বলেছিলাম কি ব্যালেন্স বিডি। আর এটা আমাদেরকে মনে রাখতে হবে যে নগদ প্রাপ্তি আর প্রদান জাবেদাতে ব্যালেন্স বিডি অন্তর্ভুক্ত হয় না। তার মানে কি? তার মানে হচ্ছে মার্চের 1 তারিখটা আমরা হচ্ছে এই প্রাপ্তি জাবেদায় নিব না। তারপরে 2 তারিখে দেখি বলা আছে পণ্য ক্রয়। সো পণ্য যদি তুমি ক্রয় করো অবশ্যই নগদ টাকা হাতে আসবে না, তাহলে এটা প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। পণ্য বিক্রয়, বিক্রয় করেছো কিভাবে? 45,000 টাকা, যার 60% চেকে, অবশিষ্ট অংশ নগদে। তো যেহেতু নগদে বলা আছে তার মানে তো কি নগদান, এই যে নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আর প্রাপ্তিতে কেন আসবে? বিক্রয় বলা আছে, বিক্রয় করলে তো আমি নগদ টাকা পাই, তাই না? তাহলে আমি এখানে লিখব 5 তারিখ। আর যখন ক্রয় আর বিক্রয় এই কথাগুলো থাকবে তখন হচ্ছে আমরা হাইফেন দিব, তখন ওই ক্রয় হিসাব বিক্রয় হিসাবটা লিখবো না, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে হচ্ছে কি কত টাকা? 45,000 টাকা, যার 60% হচ্ছে বলা আছে চেকে আর বাকি হচ্ছে নগদে। এই কথাটা তোমাকে কনফিউশনে ফেলানোর জন্য বলা হয়েছে। তুমি এই ক্ষেত্রে কী করবে? স্টুডেন্টরা কী করে যে 60% যদি চেকে তাহলে 40% তো নগদে, 40% করে বের করে টাকা অ্যামাউন্ট লিখবে। এই ভুলটা তোমরা করবা, কিন্তু এই ভুলটা আজকের পর থেকে করবা না। কারণ হচ্ছে কি আমি কিন্তু যখন তোমাদেরকে বেসিক বুঝিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এই যে নগদান বইয়ের যাবতীয় কাজকর্মগুলো এখানে হচ্ছে নগদের সমতুল্য যেগুলো আছে তার মধ্যে কিন্তু একটা আইটেম ছিল কি চেক, সেগুলোকে নগদ হিসাবে ধরতে হবে। তাহলে তুমি চেকে পাও আর নগদে পাও, দুইটাই কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা, অর্থাৎ নগদের সমতুল্য বিধায় নগদ প্রাপ্তি বলেই অন্তর্ভুক্ত হবে। তাহলে পুরো 45,000 টাকাই আমরা লিখব। তাহলে তুমি যদি বিক্রয় করো 45,000 টাকা বেড়ে যাচ্ছে, তার জন্য নগদান হিসাবে ডেবিটে এখানে আসলো 45,000 টাকা। আর এটা কী বাবদ তোমার এই মানে আয়টা হয়েছে? বিক্রয় বাবদ। তাহলে বিক্রয়ের আন্ডারে লিখে ফেললাম 45,000 টাকা। তারপরে দেখো 10 তারিখে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন আর পণ্য উত্তোলন। উত্তোলন করলে তো হচ্ছে ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে, তাই না? ব্যক্তিগত প্রয়োজনে মানে মালিক উঠাইছে, তাহলে প্রাপ্তি হচ্ছে না। তারপরে দেখো ব্যাংক হতে ঋণ নেওয়া হলো, তাহলে যদি ঋণ নেই তাহলে কি হচ্ছে? হাতে টাকা আসছে, তাহলে এটা নগদ প্রাপ্তিতে অবশ্যই আসবে। তাহলে আমি একটু তারিখটা দিয়ে ফেলি, 11 লিখবো ঋণ হিসাব। ঋণ হিসাব লেখার পর কত টাকা ঋণ নিয়েছি? 50,000 টাকা, তাহলে নগদের ঘরে লিখবো 50,000। আর ওই যে বলেছিলাম যেগুলো আমরা পাবো না নাম, অর্থাৎ এটা বিক্রয়ের মধ্যেও পড়ে না, দেনাদারের মধ্যেও পড়ে না, তাহলে এখন কোথায় লিখতে হবে? আমাদেরকে এটা লিখতে হবে অন্যান্য হিসাবের আন্ডারে। লিখে ফেললাম 50,000 টাকা। তারপরে দেখো 14 তারিখে বলা আছে সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকা নিষ্পত্তি টাকা প্রদান। আসবে না। সুপ্তির থেকে এত টাকা প্রাপ্তি, হ্যাঁ প্রাপ্তিটা তো অবশ্যই আসবে। তাহলে আমি 17 তারিখে চলে যাচ্ছি, লিখবো সুপ্তি হিসাব। কত টাকা পেয়েছি? 25,000 টাকা, তাহলে নগদের ঘরে একবার লিখবো 25। আর আচ্ছা, এখানে বলেছে যে 25,000 পূর্ণ নিষ্পত্তিতে, মানে নিষ্পত্তিতে 24,250 টাকা পেয়েছে, তাহলে এখানে হবে 24,250 টাকা। কারণ এখানে বলা হচ্ছে 24,250 টাকা প্রাপ্তি, তা যত টাকা পেয়েছে তত টাকাই তো বাড়াবো, তাই না? তো নগদান হিসাব ডেবিট হয়ে যাচ্ছে 24,250। আর 24,250 টাকা আমি প্রাপ্তি হচ্ছে কত টাকা নিষ্পত্তিতে? 25,000। তাহলে এখনও বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে 750 টাকা। এই 750 টাকা কি হবে? এই 750 টাকা হবে বাট্টা, তাহলে বাট্টার ঘরে লিখে ফেলছি 750। ইন টোটাল এই যে সুপ্তির কাছ থেকে আমি টাকা পেলাম, তো সুপ্তি আমার কে ছিল? কার কাছ থেকে আমি টাকা পাই? অবশ্যই দেনাদারের কাছ থেকে টাকা পাই। তো সুপ্তি নিশ্চয়ই আমার দেনাদার ছিল, তাহলে সে আমাকে 24,250 টাকা 50 টাকা দিয়েছে বলে নগদের ঘরে এত টাকা লিখলাম। ছাড় পেয়েছি তাই 750 টাকা এখানে লিখলাম, সরি ছাড় দিয়েছি আমরা এখানে, কিন্তু আমার তো সুপ্তি নামে টোটাল 25,000 টাকা না দাম, মানে অঙ্কেরই একটা কি চলে যাচ্ছে? দেনাদার চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা দেনাদারের ঘরে লিখবো 25,000 টাকা টোটালটা। আরেকবার একটু বলি যে আমি টাকা পাচ্ছি 24,250, দ্যাটস ওয়াই এখানে 24,250 লিখলাম, কিন্তু আমার হাত থেকে 25,000 টাকার পুরো দেনাদারটাই কিন্তু কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে 25,000 টাকা দেনাদারের ঘরে লিখবো। আর 750 টাকা তো বাট্টা। আর এদিকে তুমি খেয়াল করো, যদি এইভাবে চিন্তা করো যে ডেবিট টাকা আর ক্রেডিট টাকা তো আমরা জানি সবসময় সমান হতে হবে, দুতরফা দাখিলা পদ্ধতি একটা নিয়ম আছে, তাহলে এই দুইটা যদি যোগ করো 25,000 হবে, আর এটা ক্রেডিট সাইডে 25 সেম হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখি 22 তারিখে বসে চেক প্রদান তো আনবো না। পুরাতন কম্পিউটার বিক্রয়, তুমি যদি পুরাতন কম্পিউটার বিক্রি করো অবশ্যই হাতে টাকা আসবে, তাহলে আমরা এটা কত ছিল? 27 তারিখ লিখে ফেললাম অফিস সরঞ্জাম হিসাব। কত টাকা বললো? 9,000 টাকা, তাহলে নগদের ঘরে লিখবো 9,000। আর এখানে যেহেতু অফিস সরঞ্জাম হিসাব নামে কোনো নেই, তাহলে আমাদের লিখতে হবে কোথায়? অন্যান্যতে লিখতে হবে।
লিখে ফেললাম। তারপরে 31 তারিখে বলা আছে ব্যাংক সুদ মঞ্জুর করলো, তাই না? তো ব্যাংক সুদ মঞ্জুর করেছে মানে কি, আমি পেয়েছি, টাকাটা আমার কাছে এসেছে, মানে এটা প্রাপ্তি হবে। তাহলে যেহেতু প্রাপ্তি হবে আমরা হচ্ছে এই ঘরে বসাবো, লিখবো 31 তারিখে ব্যাংক সুদ হিসাব নামে কত টাকা, 1000 টাকা। আর কোথায় লিখবো, এখানে যেহেতু ব্যাংক সুদ হিসাব নামে কোনো কলাম নেই, অন্যান্য ঘরে লিখে ফেলবো 1000 টাকা। আর আমি কিন্তু আগেই বলেছিলাম যে ব্যাংকে টাকা আর চেক টাকা পাওয়া মানে নগদান বইয়ের ক্ষেত্রে এটাকে সমতুল্য ধরতে হবে, দ্যাটস ওয়াই ব্যাংক সুদ মঞ্জুরটাও এখানে আসবে। তো যেহেতু সবগুলো বসানো শেষ, আমরা কি করব, একটু যোগ করে ফেলবো। তো যোগ করি, তাহলে এখানে আসবে 1,29,250 টাকা, এখানে 750, 45,000, 25,000, আর এটা টোটাল যোগ করলে আসবে 60,000 টাকা। যেহেতু যোগ করে ফেলেছি, আমরা কি করব, দুটা দাগ দিয়ে এটাকে বন্ধ করে দিব। এখন যদি তোমার একটু মনের শান্তির জন্য মনে ইচ্ছা করে, তাহলে তোমরা কি করতে পারো, এই দুইটা একটু যোগ করে দেখতে পারো। এখানে 1,30,000 টাকা আসবে, আর এই তিনটা অর্থাৎ কেজি 3টা যদি যোগ করি 1,30,000 টাকায় আসবে। তো এই হচ্ছে তোমাদের নগদ প্রাপ্তি জাবেদা। তো আশা করি এটা বুঝতে পেরেছো। চলো নগদ প্রদান জাবেদাটা আমরা তাতে শিখে ফেলি। দেখো, তারপরে আমাদের শিখতে হবে নগদ প্রদান জাবেদা। তাহলে এই লেনদেনগুলো থেকে নগদ প্রদানগুলো বাছাই করে এখন আমরা নগদ প্রদান জাবেদাতে অন্তর্ভুক্ত করব। তো ছকটা কিন্তু আগের মতোই, জাস্ট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে চেক নাম্বার। ওইখানে মানে প্রাপ্তি জাবেদাতে আমাদের তারিখের পরে এই কলামটা ছিল না, তো চেক নাম্বার লিখলাম। এটা কেন লিখলাম, কারণ আমরা হচ্ছে চেক নাম্বার পেলে এখানে বসাতে হবে। তো অঙ্কটা করি, চলো দেখতে পাবো। তো তারিখটা একটু বসিয়ে নিই, 2017 মার্চ। প্রথমেই আমি বলেছিলাম যে নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় ব্যালেন্স বিডি আসে না, সো 1 তারিখ আসবে না। 2 তারিখে বলা আছে নগদ ও চেকে পণ্য ক্রয়। তো ক্রয় যেহেতু করেছি, তার মানে কি প্রদান হয়েছে, তাহলে প্রদান জাবেদায় অবশ্যই আসবে। আর আমি এটাও বলেছিলাম যে ক্রয় আর বিক্রয় থাকলে সেক্ষেত্রে আমরা এখানে হাইফেন ইউজ করব, লিখব না। তো কত টাকা, এখানে বলেছে 10 আর 15, তাহলে টোটাল কত হচ্ছে 25,000 টাকা। এটা আগের অঙ্কটার মতোই, যে চেকে আর নগদে যাই বলুক, আলাদা বললে বলুক, কিন্তু তুমি হচ্ছে যোগ করে টাকাটা বসাবা। তাহলে এখানে হচ্ছে 25,000 ক্রয়ে বসবে, আর একটা হচ্ছে নগদের ঘরে বসবে হচ্ছে 25,000 টাকা। তারপরে হচ্ছে কত তারিখ, 5 তারিখে আমরা বসিয়ে ফেলেছি। 10 তারিখে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন আর পণ্য উত্তোলন। তো যেটা পণ্য উত্তোলন, আমরা তো জানি যে নগদান বইতে শুধু নগদ লেনদেনগুলো আসে, পণ্য উত্তোলনে তো জাবেদা করে দেখো উত্তোলন ডেবিট হয়, ক্রয় ক্রেডিট হয়। তো এখানে তো নগদের কোনো মানে নামগন্ধই নেই, তো যেহেতু নেই এটা হচ্ছে নগদান মানে এই নগদ প্রদান জাবেদায় আমরা আনবো না, এই পাশেরটুকু আনবো, অর্থাৎ বাম সাইডেরটা। সেটা বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদে উত্তোলন। তাহলে উত্তোলন করেছো নগদ টাকা কার প্রয়োজনে, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে এটা কি হয়েছে উত্তোলন হিসাব। তাহলে আমরা কি করব, তারিখটা দিব 14 তারিখ, সরি 14 না, এটা হচ্ছে 10 তারিখ, আর লিখবো উত্তোলন হিসাব। উত্তোলন যদি মালিক করে তাহলে কি হয়, ব্যবসার জন্য মালিককে এটা প্রদান করা হয়, অর্থাৎ মালিক ব্যবসা থেকে টাকা নিচ্ছে ঠিকই, কিন্তু আমরা তো অঙ্ক মালিকের না ব্যবসার করি, দ্যাটস ওয়াই এটা ব্যবসার জন্য প্রদান হয়ে যাচ্ছে। এখানে উত্তোলন করেছে 4,000 টাকা, তাহলে আমরা এখানে নগদের ঘরে একবার লিখবো 4,000 টাকা। আর যেহেতু উত্তোলন করেছে আর উত্তোলন নামে কোনো কলম নেই, তাহলে আমরা অন্যান্য ঘরে লিখবো 4,000 টাকা। তারপরে দেখি 11 তারিখে বলেছে নিন, এটা আমরা প্রাপ্তি জাবেদায় বসিয়েছি, যেটা প্রাপ্তিতে বসিয়েছে এটা তার প্রদানে আসবে না। 14 তারিখে বলা আছে সাদমান এন্টারপ্রাইজ থেকে 30,000 টাকার পুনঃ নিষ্পত্তিতে চেক প্রদান, বলাই আছে প্রদান, তাহলে প্রদান জাবেদায় আমরা আনবো কি নামে, সাদমান এন্টারপ্রাইজ। লিখি 14 তারিখ দিয়ে সাদমান হিসাব। তো কত টাকা, 30,000 টাকার নিষ্পত্তিতে 29,000 টাকা প্রদান করেছে, তাহলে তো নগদ টাকা চলে গেছে কত টাকা 29, তাই ক্রেডিট সাইডে 29,000 টাকা লিখলাম। আর ওই যে আগের মতো 30,000 টাকার বদলে কত দিয়েছি 29, তার মানে 1,000 টাকা আমার প্রাপ্ত বাট্টা, 1,000 টাকা বাট্টার ঘরে লিখলাম। আর ইন টোটাল আমি টাকা পরিশোধ কাকে করি বলো তো, টাকা পরিশোধ আমরা করি পাওনাদারকে। তো ইন টোটাল আমার 30,000 টাকার যে পাওনাদারটা ছিল সেটা কমে গেছে, যেহেতু কমে গেছে এখানে আমরা পাওনাদার ঘরে পুরো 30,000 টাকাটাই লিখব। আর এখানে দেখো এই যে চেক নম্বর লেখা আছে, আমি একটু বলেছিলাম যে চেক নাম্বার একটা কলাম আমরা করেছি, তাহলে ওই কলামের ভিতরে চেক নাম্বারটা আমরা তুলে ফেলবো 032541। আচ্ছা, তারপরে 17 তারিখটা আমরা প্রাপ্তি জাবেদায় বসিয়েছিলাম দোকান ভাড়া বাবদ চেক প্রদান, 22 তারিখে বলা আছে, তাহলে আমরা একটু 22 তারিখে যাই, যেহেতু প্রদান বলা আছে তাহলে আমরা প্রদানের এই জাবেদাটা লিখবো, আর লিখবো হচ্ছে ভাড়া হিসাব কত টাকা। এখানেও কিন্তু একটা চেক নাম্বার আছে 032651 দিয়ে নিলাম। আর হচ্ছে টাকাটা বলা আছে 20,000 টাকা, তাহলে একবার নগদের ঘরে দিব, আর একবার কি করব যে
এখানে তো অন্যান্য আছে, আমাদের ভাড়া যেহেতু কোনো কলাম নেই, অন্যান্যর ঘরে আমরা লিখে ফেলছি 20,000 টাকা। তারপরে দেখি বাকি দুইটা 27, 31 এই দুইটাই কিন্তু আমরা নগদ প্রাপ্তি জাবেদায় বসিয়ে ফেলেছিলাম। দ্যাটস ওয়াই আর প্রদান জাবেদায় আসবে না। তাহলে মোট কথা কি দাঁড়ালো, নগদ প্রাপ্তি জাবেদা করি আর প্রদান জাবেদা করি, সবগুলো টাকা নগদের ঘরে একবার আসবে, আর তার বিপরীত যে পক্ষগুলো সেখান থেকে বেছে নিয়ে ওই কলামে একবার আসবে। আর যদি বাট্টা থাকে তাহলে তো ওটার কাজ তো বুঝবাই, বাট্টার ঘরে একবার টাকা লিখতে হবে। তাহলে এবার আমরা কি করব, সব বসিয়ে ফেলেছি যেহেতু, যোগ করে ফেলবো। এটা যদি আমরা যোগ করি, নগদের যোগফলটা আসবে 78,000 টাকা, এখানে আসবে 1,000, এখানে আসবে 24, এখানে আসবে 30, আর হচ্ছে 25,000 টাকা। ইন টোটাল বের করা শেষ। আর আমরা এখন দুইটার দাগ দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি তুমি 3টা ডেবিট সাইড যোগ করো আর 2টা ক্রেডিট সাইড যোগ করো, দেখবা যে 2টা সাইড মিলে গেছে। আর এই যোগটা তুমি নিজের জন্য করতে পারো, বললাম না মনের শান্তির জন্য তুমি করতে পারো, কিন্তু পরীক্ষার হলে যোগ করে অ্যান্সার বসিয়ে দেওয়ার দরকার নেই, অঙ্কটা এই পর্যন্তই থাকবে। তো আশা করি তোমরা নগদ প্রদান জাবেদা সম্পর্কেও ক্লিয়ার হয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পুরো পর্বটা খুব মনোযোগ দিয়ে দেখেছো এবং সব কিছু বুঝতে পেরেছো। তারপর যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে জানাবে। আর আমার এই প্রচেষ্টা তখনই সার্থক হবে যদি তোমরা উপকার পাও। আর কোথাও কোনো কিছু যদি জানতে ইচ্ছা হয় বা কোথাও কোনো টপিক যদি তোমরা আমাকে জানাতে চাও যে এরপর এই টপিক্সটা আমি করলে তোমাদের জন্য ভালো হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ক্লাসটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। তো আশা করি সবাই ভালো থাকবে। পরবর্তী আবার অন্য কোনো পর্বে আবার একটা নতুন পোস্টমর্টম রিপোর্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো।